দেখো এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আশা করছি লেখা টেখাও যাবে। হুম, ঠিক আছে, মানে আর অত স্লোটো লাগছে না। ঠিক আছে, চলো। তো আমরা যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে জ্যাম 2022-এর জন্য তোমাদের। আচ্ছা, আজকে পড়ানো হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রি, তার পার্ট 2। আগের দিন বেশ কিছু জিনিস আমি কভার করেছিলাম, তো বাকি পার্টটা আমাদের সিলেবাসে অন্তত যে পার্টটা আছে আর কি, সেই পার্টটা আমাকে কভার করে দিতে হবে। ঠিক আছে? আর আজকে তারিখ হচ্ছে তোমার 27। আচ্ছা দেখো, এই যে সলিড স্টেটের যে সিলেবাসটা আর কি, মানে জ্যামের জন্য যে সিলেবাস, তাতে কি কি আছে দেখো। ইউনিট সেল আছে, মিরার ইন্ডিসেস আছে, ক্রিস্টাল সিস্টেমস অ্যান্ড ব্রেভিয়াস ল্যাটিস, এই পার্টটা আছে। আচ্ছা, এলিমেন্টারি অ্যাপ্লিকেশন অফ ভেক্টরস টু ক্রিস্টাল সিস্টেম, সেটা নিয়েও মোটামুটি আলোচনা আমি করে দিয়েছি আর কি। এটা অত এই কিছু না। আচ্ছা, এক্স রে ডিফ্র্যাকশন আলোচনা করা হয়েছে, ব্র্যাগস ল আলোচনা করা হয়েছে। আচ্ছা, স্ট্রাকচার অফ সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড, এই দুটো আলোচনা করা হয়েছে। আচ্ছা, এছাড়া তোমার সিজিয়াম ক্লোরাইড, ডায়মন্ড, গ্রাফাইট, এদের স্ট্রাকচার সম্বন্ধে একটু তোমাকে কথাবার্তা বলতে হবে। আচ্ছা, এবারে বাকি যে পার্টটা দেখো, এই ক্লোজ প্যাকিং ইন মেটালস অ্যান্ড মেটাল কম্পাউন্ডস, সেমিকন্ডাক্টরস, ইনসুলেটর, ডিফেক্টস ইন ক্রিস্টাল, ল্যাটিস এনার্জি, আইসোমরফিজম, হিট ক্যাপাসিটি অফ সলিড। এই যে পার্টগুলো আর কি, মানে হিট ক্যাপাসিটি আগের দিন টাচ করেছিলাম, সেইটা নিয়ে আজ অনেকের কোশ্চেন ছিল আর কি, সেইটা নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে এবং বাকি পার্টটা কিন্তু কভার করতে হবে। তাহলে এই যে টোটাল যে সলিড স্টেটের সিলেবাসটা, সেই সিলেবাসটা কিন্তু কিছুটা পার্ট সেটা ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়ানো হয়, কিন্তু বাকি যে পার্টগুলো ধরো এই যে পার্টিকুলারলি সেমিকন্ডাক্টর রিলেটেড যে জায়গাটা, ইনসুলেটর, তারপর ডিফেক্টস ইন সলিড, তারপরে ক্লোজ প্যাকিং ইন মেটালস অ্যান্ড মেটাল কম্পাউন্ড, ইভেন ল্যাটিস এনার্জি, এইগুলো কিন্তু দেখো তুমি খেয়াল করে যে ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে যেখানে আয়নিক বন্ডিং তোমাকে পড়ানো হয়েছে তার মধ্যে পড়ানো হয়েছে। আর এখানে কিন্তু এটা আমাদের জ্যামের সিলেবাসে ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টের মধ্যে দেওয়া আছে, তাহলে বাকি পার্টটাও কিন্তু আমাদের কভার করতে হবে। তাহলে আমরা এই বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো যতটা সম্ভব কভার করে দেওয়ার আজকে চেষ্টা করব। মানে আমি জন্য দেখলাম যে যে মানে এই পুরো জিনিসটা অনেকটাই আর কি, মানে যে এমন নয় যে খুব সামান্য জিনিস বাকি রয়ে গেছে, সেরকম নয়। অনেকটা জিনিসই যেহেতু বাকি রয়ে গেছে, তাহলে সেইটা সম্বন্ধে যে যে জিনিসগুলো তোমাকে অন্তত কভার করতে হবে, সেটা সম্বন্ধে দু চারটে কথাবার্তা বলে দেওয়া দরকার আর কি। তোমরা এই যে জিনিসগুলো আছে, ধরো এই যে আমি বলছি আমরা যেটা পড়িয়েছি ফিজিক্যাল কেমিস্ট্রিতে, সেটা বাদ দিয়ে এই বাকি সিলেবাসে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো জানো তো, মানে পড়েছো তো কখনো না কখনো? হ্যাঁ স্যার, এগুলো পড়া হয়েছে। হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটা সেটা ইনঅর্গানিক আমি জানি, আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো সবসময় মানে ভালো করে পড়ানো হয় আর কি। ঠিক আছে? তাহলে আমরা সেইটা একটুখানি কভার করতে চাইছি আর কি। আচ্ছা, প্রথমে মানে শ্রমিক আমাকে কি একটা কথা বলছিল যে হিট ক্যাপাসিটি অফ সলিড নিয়ে কি যেন অসুবিধে তো। স্যার ওই যে মানে ক্যারেক্টারিস্টিক্স টেম্পারেচারটা আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন স্যার খুব লো এবং খুব হাই, সেক্ষেত্রে যে ওই যে ডেভিয়েশনটা মানে তৈরি হচ্ছে সেটা বলছি, মানে ডিভাইডিং কিউবের সঙ্গে যে ডেভিয়েশন তৈরি হচ্ছে। আচ্ছা, হিট ক্যাপাসিটি অফ সলিড বা ল্যাটিস হিট ক্যাপাসিটি, ল্যাটিস হিট ক্যাপাসিটি, এইটা নিয়ে দু চারটে কথাবার্তা একটু বলে নিই। আচ্ছা দেখো, যেটা হচ্ছে আমি আগের দিনে শুধু এরকম একটা ছবি এঁকে দিয়েছিলাম তোমাকে, সেটা হচ্ছে যে হিট ক্যাপাসিটি অফ সলিড, সেইটা নিয়ে যখন তুমি কথাবার্তা বলো, প্রথম ছিল ক্লাসিক্যাল থিওরি, যেটা ইকুইপার্টিশন প্রিন্সিপাল দিয়ে যেটাকে এক্সটেন্ড করার চেষ্টা করা হয়েছিল, সেটা হচ্ছে তোমার ডুলং পেটিস ল। মানে প্রথম যে থিওরিটা সেটা হচ্ছে ডুলং পেটিস ল। আচ্ছা, ডুলং পেটিস ল অনুযায়ী কি হয় না, ডুলং পেটিস ল অনুযায়ী হচ্ছে হিট ক্যাপাসিটি মানে ল্যাটিস হিট ক্যাপাসিটি, মানে অ্যাকচুয়ালি সলিডের হিট ক্যাপাসিটির দুটো পার্ট থাকে। একটা হচ্ছে তোমার কন্ডাক্টরের ক্ষেত্রে পার্টিকুলারলি প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, সেইখান থেকে একটা ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি আসতে পারে। আর হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশনে থেকে অ্যাটমসগুলো বেসিক্যালি ভাইব্রেট করে, সেখান থেকে ভাইব্রেশন এনার্জি এবং সেইখান থেকে একটা তোমার ল্যাটিস হিট ক্যাপাসিটি আসতে পারে। তাহলে আমরা এখানে আলোচনা করছি শুধুমাত্র ল্যাটিস হিট ক্যাপাসিটি পার্টটা, এইটা। এখন এই ডুলং পেটিস ল কি বলা হচ্ছে যে ল্যাটিস হিট ক্যাপাসিটি
এটা আমি মোলারটাকে ইউজ করছি আর কি। মোলার ল্যাটিস হিট ক্যাপাসিটি এইটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। according to Dulong-Petit's law, molar lattice heat capacity independent of temperature and it is equal to তোমার CR। তো দেখা যায় যে যদি তুমি এদিকে মোলার ল্যাটিস হিট ক্যাপাসিটিকে প্লট করো উইথ রেসপেক্ট টু টেম্পারেচার ধরে নাও ইন কেলভিন, তাহলে অ্যাকর্ডিং টু Dulong-Petit's ল সেই ভ্যালুটা কনস্ট্যান্ট হবে এবং সেই কনস্ট্যান্টটাকে CR হবে। তোমার টেম্পারেচার যাই হোক না কেন সেটা সবসময় কনস্ট্যান্ট হবে এবং সেটা CR এর সঙ্গে সমান হবে। কিন্তু এক্সপেরিমেন্ট অন্য কথা বলে। এক্সপেরিমেন্ট কি বলে না, এক্সপেরিমেন্ট বলে তুমি যদি টেম্পারেচারটাকে কমাতে থাকো তাহলে কিন্তু ল্যাটিস হিট ক্যাপাসিটিটা এই থিয়ারের থেকে কমতে থাকে। মানে তোমার হয়তো প্রচন্ড হাই টেম্পারেচারের ভ্যালুটা থিয়ারই আছে, প্রচন্ড হাই টেম্পারেচার ভ্যালুটা থিয়ারই আছে, বা তুমি টেম্পারেচার কমাচ্ছ, টেম্পারেচার কমালে কিন্তু মোলার ল্যাটিস হিট ক্যাপাসিটি কমতে থাকে এবং কমে 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 তুমি যেটা দেখতে পাচ্ছ যে যখন তোমার টেম্পারেচারটা ইভেন জিরোর দিকে যাচ্ছে, টেম্পারেচার যখন জিরোর দিকে যাচ্ছে সেই ভ্যালুটা জিরোর দিকে চলে যাচ্ছে, এরকমভাবে আসছে, এরকমভাবে আস্তে 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 তোমার এই জায়গাতে গিয়ে সেটা কিন্তু তোমার বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ছবি। তাহলে Dulong-Petit's ল যেটা প্রেডিক্ট করছে, এক্সপেরিমেন্ট কিন্তু তার অন্য কথা বলে, ঠিক আছে। আচ্ছা, এবং যেটা দেখতে পাওয়া যায় এক্সপেরিমেন্টালি সেটা হচ্ছে যে ভেরি হাই টেম্পারেচারে শিবাসদারিটা সত্যি সত্যি তোমার CR হয় এটা। আর যখন টেম্পারেচার তোমার ডিক্রিজ করছে শিবার ল্যাটিস সেটা তোমার ডিক্রিজ করছে, এবং যেটা ইম্পর্টেন্ট যে টেম্পারেচার যখন টেন্স টু তোমার একদম 0 কেলভিন হয়ে গেল তখন মোলার ল্যাটিস হিট ক্যাপাসিটিটা সেটাও কিন্তু তোমার বেসিক্যালি জিরোর দিকে চলে গেছে। যখন টেম্পারেচার টেন্স টু তোমার 0 কেলভিন হয়ে যাচ্ছে তখন মোলার ল্যাটিস হিট ক্যাপাসিটিটা সেটা তোমার জিরোর দিকে চলে যাচ্ছে, এটা একটা জিনিস। আর লো টেম্পারেচারের বিহেভিয়ারটা কেমন, মানে টেম্পারেচার যদি বেশ লো হয়, মানে লো টেম্পারেচার রিজিয়ানে, মানে ধর 0 থেকে 10 কেলভিন এরকম একটা জায়গাতে এই শিবার ল্যাটিস সেটা বেসিক্যালি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার তার কিউবের সঙ্গে প্রপোর্শনাল। এটাকে অনেক সময় বলা হচ্ছে D/T কিউব ল। সেটা D/T কিউব ল, ঠিক আছে। তাহলে Dulong-Petit's একরকম ভাবে বলছিল, কিন্তু এক্সপেরিমেন্টালি জিনিসটা অন্যরকম। তাহলে এক্সপেরিমেন্টালি তোমাকে 2-3টে জিনিস মাথায় রাখতে হচ্ছে, কিন্তু প্রচন্ড হাই টেম্পারেচার হয় তখন সত্যি সত্যি ল্যাটিস হিট ক্যাপাসিটি থিয়ারের সঙ্গে সমান হচ্ছে এবং টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। তারপর যদি টেম্পারেচার আস্তে আস্তে কমানো থাকে তাহলে মোলার ল্যাটিস হিট ক্যাপাসিটিটা কমতে থাকছে এবং যখন টেম্পারেচার টেন্স টু 0 ওটা অ্যাকচুয়ালি জিরোর দিকে টেন্ড করছে। আর খুব লো টেম্পারেচার রিজিয়ানটা এই যে জায়গাটা বেসিক্যালি মোলার ল্যাটিস হিট ক্যাপাসিটিটা টেম্পারেচারের মানে অ্যাবসলিউট টেম্পারেচার কিউবের সঙ্গে হচ্ছে প্রপোর্শনাল হচ্ছে, যেটাকে বলা যায় D/T কিউব ল, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে লো টেম্পারেচার বিহেভিয়ারটা বা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি সেইটাকে এক্সপ্লেন করছেন কে, অ্যালবার্ট আইনস্টাইন। এটা হচ্ছে আইনস্টাইনস থিওরি। তাহলে আইনস্টাইন কি করছেন, মানে আইনস্টাইন যে এক্সপ্লেনেশন বা আইনস্টাইনস থিওরি যেটা আর কি, হ্যাঁ, মানে আইনস্টাইন থিওরি বলতে পারি, থিওরি অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি। আচ্ছা, আইনস্টাইনস থিওরি অফ ল্যাটিস হিট ক্যাপাসিটিটা কি জিনিস তোমার দেখো, সেটা হচ্ছে যে মানে এটা এই যখন Dulong-Petit's ল সেইটাকে এক্সপ্লেন করার জন্য ক্লাসিক্যাল থিওরি ইউজ করা হলো। ক্লাসিক্যাল থিওরিটাকে এটা ধরে নেওয়া হতো যে এই যে ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে, ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যারাউন্ডে তোমার অ্যাটমসগুলো বা মলিকুলগুলো ভাইব্রেট করছে, সেই ভাইব্রেশনটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল, মানে সেই অসিলেটরগুলো ক্লাসিক্যাল অসিলেটরের মতো। তাদের বেসিক্যালি কন্টিনিউয়াস এনার্জি লেভেল থাকে, কন্টিনিউয়াস এনার্জি লেভেল থাকলে হচ্ছে তোমার ইকুইপার্টিশন প্রিন্সিপাল ওবে করে, যেখানে পার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জিটা তোমার কেটি হয়। মানে তোমাকে ওই একটা মডেল আছে আর কি, যে তোমার ধর একটা অ্যাটম সে তার ইকুইলিব্রিয়াম পজিশন রেসপেক্টে 3টে ডিরেকশনে ভাইব্রেট করতে পারতে পারে। তাহলে একটা অ্যাটম সেটা বেসিক্যালি একটা 3 ডাইমেনশনাল অসিলেটর, সেটাকে তুমি 3টে 1 ডাইমেনশনাল অসিলেটর ভাবতে পারো। আর একটা 1 ডাইমেনশনাল অসিলেটর মানে একটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম
আর ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বরাবর এনার্জিটা হচ্ছে তোমার কেটি করে হয়, তো সেই অনুযায়ী তুমি ডুলং পেটিট লটাকে পুরোপুরি এক্সপ্লেন করতে পারবে আর কি। ঠিক আছে, এবারে আইনস্টাইন থিওরি থেকে এটা হলো যে বলা হলো যে অসিলেটর গুলো তার বেসিক্যালি কোয়ান্টাম অসিলেটর, যে অসিলেটর গুলোর কথা বলা হচ্ছে অসিলেটর আর কোয়ান্টাম অসিলেটর এটা। আচ্ছা, এবারে এই কোয়ান্টাম অসিলেটর মানে এদের হচ্ছে ডিসক্রিট এনার্জি লেভেল আছে, ডিসক্রিট এনার্জি লেভেলস আছে। আচ্ছা, এবং সেই ডিসক্রিট এনার্জি লেভেলস গুলো তুমি জাস্ট এই ভি প্লাস হাফ এইচ নিউ, হ্যাঁ, এইরকম একটা ফর্মুলা দিয়ে লিখতে পারো, যেখানে মানে অ্যাকচুয়ালি আইনস্টাইন যখন করেছিলেন এই হাফটা ছিল না, কিন্তু এখন মডার্ন ডেফিনেশনে হচ্ছে এনার্জিটা ভি প্লাস হাফ এইচ নিউ লিখতে হবে। মানে আইনস্টাইন যখন এই কাজটা করেছেন তখন 0 পয়েন্ট এনার্জির কনসেপ্ট ছিল না, কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য 0 পয়েন্ট এনার্জি যে থাকবে সেখানে হাফ পার্টটা থাকতে হবে। তাহলে ভিটা হচ্ছে তোমার 0, 1, 2, 3 ইত্যাদিটা ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার। আর এই যে নিউটা, এই নিউটা আমি পার্টিকুলার কাছে নিউ ই লিখছি। এই নিউ ইটা হচ্ছে মানে আইনস্টাইন যেটা বললেন সেটা হচ্ছে এই যে যেহেতু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এনভায়রনমেন্ট একটা পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড যদি তুমি কনসিডার করো, তাহলে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এনভায়রনমেন্ট অ্যারাউন্ড এ পার্টিকুলার অ্যাটম আর কি, সেটা কিন্তু একদম আইডেন্টিক্যাল, একটা পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড। তাহলে কোন একটা অ্যাটমের আশপাশটা যেমন দেখতে অন্য একটা অ্যাটমের আশপাশটা কিন্তু এক্স্যাক্টলি একই দেখতে, যেন প্রত্যেকটা অসিলেটর একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে, সেটা হচ্ছে আইনস্টাইনস ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। এটাকে বলা হচ্ছে আইনস্টাইনস ক্যারেক্টারিস্টিক্স ফ্রিকোয়েন্সি। তাহলে কি হচ্ছে না, মানে আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি এই পার্টটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকেই বেসিক্যালি ডিবাইয়ের মডিফিকেশনটা আসবে। সেটা যেটা ধরে নিচ্ছেন আইনস্টাইন, সেটা হচ্ছে আইনস্টাইনের মডেলে যে যে অ্যাজ দ্য কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট, chemical and physical environment around each oscillator is identical, we may assume that the oscillators oscillate with a same constant frequency nu e এইটা, and these oscillators are independent or decoupled। মানে প্রত্যেকে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি নিউ ইতে অসিলেট করছে, যেটা হচ্ছে আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি, এবং তারা ডিকাপল বা ইন্ডিপেন্ডেন্ট অসিলেটর। কাপেল অসিলেটর হয়ে গেলে আবার এই দুটো সেম ফ্রিকোয়েন্সির পেন্ডুলাম যদি একটা তার দিয়ে কানেক্টেড থাকে, যখন তারা দুলবে কখনো ফ্রিকোয়েন্সি কমে যেতে পারে, কখনো ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে, সেই সম্ভাবনাটা এখানে রাখা হচ্ছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকেই একটু ডিভাইডের তোমার মডিফিকেশনটা আসবে। আচ্ছা, এবারে এইরকম ভাবে যদি করা হয়, তাহলে এইভাবে করলে যেটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অ্যাভারেজ এনার্জি, একটা ক্লাসিক্যাল অসিলেটর বা ডুলং পেটিসলা এক্সপ্লেন করার জন্য অ্যাভারেজ এনার্জি যেখানে তোমার কেটি করে বেরোতো, এখন কিন্তু অ্যাভারেজ এনার্জি তোমার পাল্টে যাবে। তাহলে এই মতো করে তোমাকে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর তোমাকে ক্যালকুলেট করতে হয়। অ্যাভারেজ এনার্জিটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তোমার একটা প্রথমে একটা পার্ট থাকবে যেটা হাফ এইচ নিউ ই, এটা 0 পয়েন্ট এনার্জি থেকে আছে, প্লাস বাকি পার্টটা এইচ নিউ ই বাই হচ্ছে ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি -1, এরকম একটা তোমার অ্যাভারেজ এনার্জি এক্সপ্রেশন বেরোবে। আর এইখান থেকে তুমি যদি মানে মানে মোলার ল্যাটিস, আচ্ছা এটা বের করতে চাও, মানে কি বলে তোমার এনার্জি পার মোল তুমি যদি বের করতে চাও, তাহলে এখানে মানে পার মোল করলে তোমার নাম্বার অফ অসিলেটর হচ্ছে 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এই এনার্জিটা, সেটা তোমার লিখতে হবে। তো সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এটা ধরো 3 এর 2 অ্যাভোগাড্রো নাম্বার এইচ নিউ ই প্লাস এখানে থাকছে তোমার 3 Na এইচ নিউ ই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি -1 এটা। আর মোলার ল্যাটিস হিট ক্যাপাসিটি যখন তুমি ক্যালকুলেট করবে, এটা হয়ে যাবে ডেল ইউ বার বাই তোমার ডেল টি আর কনস্ট্যান্ট ভি আর, মানে এটা এইভাবে
ডেল ইউ বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি। থিওরিটিক্যাল ক্যালকুলেট করার সময় এটা বেসিক্যালি সিভি এইটা। আচ্ছা দেখ, এই পার্টটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য এই যে প্রথমে 0 পয়েন্ট এনার্জি পার্টটা থাকলো কি না থাকলো তার জন্য কিন্তু স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবার চলে যাচ্ছে। হ্যাঁ যেটা বলছিলাম যে এই ইউ বারের এক্সপ্রেশনটা আছে, আর ইউ বারের এক্সপ্রেশন থেকে তুমি যদি সি, আচ্ছা এই তোদের বড্ড আওয়াজ আসছে, একটুখানি ইয়ে কর, আর মাইক্রোফোনটা একটুখানি অফ অন কর। যে তুই একজন কথা বললি তারা একটুখানি, বা আরো কয়েকজন মাইক্রোফোন অন কর। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে এবার এইটা যদি তুমি টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে এই পার্টটা তোমার 0 কন্ট্রিবিউট করবে, যা কিছু হবে এই পার্টটা দিয়ে, তাহলে এই পার্টটা যদি তুমি করো সেটা হবে তোমার দেখবে 3 ইন্টু, মানে একদম 3R করে দিচ্ছি পার মোলের জন্য যদি করতে হয়, এটা 3R হয়ে যাবে, 3R হয়ে যাবে। আর তার সাথে তোমার থাকবে হচ্ছে এরকম টার্ম এইচ নিউ ই বাই কেটি, তার স্কোয়ার একটা টার্ম থাকবে, আর তার সাথে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি মাইনাস 1 তার স্কোয়ার টার্মটা থাকবে। তো এইটা হচ্ছে তোমার ল্যাটিস হিট ক্যাপাসিটির এক্সপ্রেশন হবে অ্যাকর্ডিং টু আইনস্টাইন মডেল। আর এবারে এইখানে যে জিনিসটা বলা হচ্ছিল যে প্রথম কথা হচ্ছে যে দেখো এই যে এক্সপোনেনশিয়াল টার্মটা সেটা একটা ইউনিটলেস নাম্বার হয়, তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট যদি ইউনিটলেস নাম্বার হয় তাহলে এইচ নিউ ই বাই কে এই যে কোয়ান্টিটিটা এইটা মাস্ট হ্যাভ দ্য ডাইমেনশন অফ টেম্পারেচার বা মাস্ট হ্যাভ দ্য ইউনিট অফ টেম্পারেচার, কারণ নিচে একটা টেম্পারেচার আছে অলরেডি টি এইটা, তাহলে এইচ নিউ বাই কে যদি টেম্পারেচার না হয় তাহলে টেম্পারেচার যদি কেটে না যায় তাহলে একটা ইউনিটলেস নাম্বার হবে না, মানে এইচ নিউ কে মাস্ট হ্যাভ এ ডাইমেনশন অফ টেম্পারেচার। এবার এইটাকেই বলা হচ্ছে মানে তোমার এইটাকেই জাস্ট থিটা ই দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, থিটা ই যেটাই তোমার এইচ নিউ ই বাই কে, এইটাকে বলা হবে আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার। আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার, দিস ইজ দ্য আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার, সেটাই। হ্যাঁ আচ্ছা এবারে এই যে মানে যেটা কথা হচ্ছে যে যখন তুমি কম্পারিজন গুলো করবে তখন দুরকম ভাবে ব্যাপারটাকে দেখতে হয়। একটা হচ্ছে যে ধরো একটা হারমোনিক অসিলেটর যখন তুমি কনসিডার করছো, এই যে বিভিন্ন লেভেলের কিছু এনার্জি সব আছে, গ্রাউন্ড লেভেলে একটা এনার্জি আছে, তারপরে ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, থার্ড এক্সাইটেড, এই সবগুলো আছে। এবং এটা ইম্পর্টেন্ট যে এইখানে যদি তুমি ধরো মানে একটা মানে এই এনার্জিটা তুমি 0 ধরে নাও, এনার্জিটা 0 ধরে নিলে প্রথম এনার্জিটা হচ্ছে তোমার হাফ এইচ নিউ ই হবে, তারপর একটা হচ্ছে 3/2 এইচ নিউ ই, তারপর একটা হচ্ছে 5/2 এইচ নিউ ই। তাহলে খেয়াল করে দেখো যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা সেটা বেসিক্যালি এইচ নিউ ই এইটা। আচ্ছা এবারে যে যখন তোমার এইচ নিউ ইটা মাচ লেস দ্যান ধরো কেটি হয়ে যাবে, মানে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা থার্মাল এনার্জি কেটির তুলনায় অনেক অনেক কম, এটা কখন হবে না ইন দ্য হাই টেম্পারেচার রিজিয়ন। এটা কখন ঘটতে পারে না, কারণ এইচ নিউ তো ফিক্সড, কারণ নিউ ই যেহেতু ফিক্সড, দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা ফিক্সড, সেই জন্যে আমি জাস্ট এইভাবে লিখছি যে দুটো কেস আমি কনসিডার করছি, যে যখন টেম্পারেচার ইজ ভেরি হাই তার মানে বেসিক্যালি হাই টেম্পারেচার রিজিয়নে আর কি, হ্যাঁ মানে হোয়েন টেম্পারেচার ইজ ভেরি হাই তখন এই দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের জন্য কেটিটা অনেক অনেক বেশি হয়ে যেতে পারে। তখন কি হবে না, তখন তুমি জানো যে সেই ফার্স্ট ইয়ারে যখন ইকুইপার্টিশন প্রিন্সিপাল পড়েছিলে সেখানে কোয়ান্টাম মানে লিমিট মানে লিমিট অফ ক্লাসিক্যাল বা লিমিটেশন অফ ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল, সেখানে বলেছিলাম যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যদি থার্মাল এনার্জি কেটির তুলনায় খুব খুব কম হয়, যেটা ট্রান্সফারেন্স মোশনের ক্ষেত্রে হয় বা ট্রান্সফারেন্স এনার্জির ক্ষেত্রে হয়, তখন কিন্তু এনার্জিটাকে মোডারলেস তুমি কন্টিনিউয়াস ধরতে পারো এবং তারা বেসিক্যালি ক্লাসিক্যাল অসিলেটরের মতো বিহেভ করবে এবং সেই মতো করে জাস্ট মানে পার ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জি যেমন কেটি করে দেয় সেই মতো করে দেবে আর কি ভাইব্রেশনের ক্ষেত্রে। তাহলে এইটা যখন হবে মানে এইচ নিউইটি যখন মাঝ লেস দ্যান কেটি হবে,
অর তুমি এটাকে ভাবতে পারো, অর দেখো কেটা যদি এদিকে পাঠিয়ে দাও, যে থিটা ইটা যদি মাঝ লেস দেন টি হয়ে যায়, এই একই মানে তোমার জাস্ট এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারে, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কেটির থেকে অনেক অনেক ছোট। অথবা আইনস্টাইনস ক্যারেক্টারিস্টিক টেম্পারেচারের রেসপেক্টে ভাবতে পারো থিটা ইটা হচ্ছে মাঝ লেস দেন টি। তখন কি হবে না, তখন দেখো তখন বেসিক্যালি মানে অসিলেটার্স গুলো ক্লাসিক্যাল অসিলেটর মতো, অসিলেটর বিহেভস লাইক ক্লাসিক্যাল অসিলেটর, এবং এক্সপেক্টেড যে রেজাল্টটা তোমার ক্লাসিক্যাল রেজাল্টের মতো হবে। এবং তুমি সাই করতে পারবে যে এই যে ই টু দি পাওয়ার তোমার যে এই যে এখানে যে এক্সপ্রেশনগুলো তুমি পেয়েছো আর কি, এই যে এইচ নিউ বাই কেটি, বা এটাকে তুমি থিটাই টার্মসেও লিখতে পারো, সেটা কোনো ব্যাপার না। মানে এইচ নিউ বাই কেটাকে যদি থিটাই ধরো, তাহলে এই জিনিসটাকে তুমি এরকম ভাবেও লিখতে পারো। মানে আমি বলছি, মানে এটা হচ্ছে তুমি চাইলে সিবার ল্যাটিসটাকে, এটা থিয়ার যেমন আছে, এটা থিটাই বাই টি তার স্কোয়ার হিসেবে লিখতে পারছো। আর থাকছে তোমার ই টু দি পাওয়ার, ও এটা মাইনাসটা ভুল করে চলে এসছে, এখানে মাইনাসটা হবে না, এখানে মাইনাসটা কোথা থেকে চলে এলো, এটা হয়ে গেল তোমার ই টু দি পাওয়ার থিটা ই বাই টু, ই টু দি পাওয়ার থিটা ই বাই টি, আর এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার থিটা ই বাই টি মাইনাস ওয়ান তার স্কোয়ার। এইটা হচ্ছে তোমার সিবার ল্যাটিসের এক্সপ্রেশন। এবারে দেখো তুমি যে যখন এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে, তখন ই টু দি পাওয়ার থিটা ই বাই টিটাকে তুমি মানে থিটা ইটা যদি মাঝ লেস দেন টি হয়, তাহলে থিটা ই বাই টিটা সেটা মাঝ লেস দেন ওয়ান, তখন তুমি এটাকে এক্সপান্ড করতে পারবে ওয়ান প্লাস থিটা ই বাই টি, এইরকম ভাবে এটাকে মানে কি বলবো অ্যাপ্রক্সিমেট করতে পারছো। যে যখন থিটা ইটা মাঝ লেস দেন টি, তখন থিটা ই বাই টিটা, থিটা ই বাই টিটা সেটা মাঝ লেস দেন ওয়ান, তো তাহলে এক্সপোনেনশিয়ালের এক্সপানশনে তুমি প্রথম টার্মটাকে রাখলেই হবে, পরের টার্মগুলো রাখার তোমার দরকার পড়ছে না। তো এইটা যখন হয়ে যাবে, তখন এই ফর্মটা কি হয়ে যাবে দেখো, ই টু দি পাওয়ার থিটা ই বাই টি মাইনাস ওয়ান, সেটা হয়ে গেল থিটা ই বাই টি, তাহলে থিটা ই বাই টি তার স্কোয়ার, থিটা ই বাই টি তার স্কোয়ার কেটে চলে গেল। আর ই টু দি পাওয়ার থিটা ই বাই টিটা হচ্ছে ওয়ান প্লাস থিটা ই বাই টু, থিটা ই বাই টু ছোট বলে তুমি জাস্ট বাদ দিলে, তাহলে জাস্ট পড়ে রইলো কত, সিবার ল্যাটিসটা দেখো জাস্ট সিম্পলি থিয়ারে চলে গেলো। তাহলে এই যে লিমিটটা, যে লিমিটটা কিন্তু তোমার সিবার ল্যাটিসটা থিয়ার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে ক্লাসিক্যাল রেজাল্ট বা ডুলং পেটিস ল থেকে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার এইটা। হাই টেম্পারেচারে ল্যাটিস হিট ক্যাপাসিটি হচ্ছে থিয়ারের সঙ্গে সমান হবে, সেটা তুমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ। আচ্ছা এবারে দেখো যদি উল্টো দিকে লো টেম্পারেচার রিজিয়ানটা দেখো, লো টেম্পারেচার রিজিয়ান মানে হচ্ছে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা সেইটা অ্যাকচুয়ালি অনেকটা বেশি হচ্ছে দেন দ্য থার্মাল এনার্জি কেটি, কারণ এইটা খুব ছোট হয়ে গেছে। তখন এইচ নিউটা মাঝ কেটাতে যখন কেটি হয়ে যাবে, তখন ই টু দি পাওয়ার থিটা ই বাই টিটা এটা একের থেকে এত এত বেশি হয়ে যাচ্ছে, মানে এইটা মানেই তো এইটা থিটা ইটা মাঝ গ্রেটার দেন টি এইটা। তাহলে যখন আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক টেম্পারেচারটা এক্সপেরিমেন্টাল টেম্পারেচার থেকে অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন ই টু দি পাওয়ার থিটা বাই টিটা মাঝ গ্রেটার দেন ওয়ান হয়ে যাচ্ছে, সেই জন্য তুমি এইখান থেকে ই টু দি পাওয়ার থিটা ই বাই টি মাইনাস ওয়ানটাকে অ্যাপ্রক্সিমেটলি ই টু দি পাওয়ার থিটা ই বাই টি এইরকম ভাবে তুমি লিখতে পারছো। তা লিখলে তখন যে সিবার ল্যাটিসটা তার এক্সপ্রেশনটা তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারছো থিটা ই বাই টি তার স্কোয়ার হয়ে গেল, আর এইখানে ওয়ানটা বাদ চলে গেছে, তাহলে এইটা উপরে চলে গেল, উপরে চলে গেলে ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি এরকম টাইপের তোমার দেখতে হলো। তার মানে ভীষণ লো টেম্পারেচার বিহেভিয়ারটা এরকম দেখতে, আর ভীষণ হাই টেম্পারেচার বিহেভিয়ারটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে। আর ইন্টারমিডিয়েট টেম্পারেচার রিজিয়নে হচ্ছে তোমাকে এই কোনো অ্যাপ্রক্সিমেট তুমি করতে পারবে না, এই মাঝের রেজাল্টটা দিয়ে সবকিছু গাইডেড হবে। আর এবারে মজা যেটা হচ্ছে এই পরের পার্টটা, যে দেখো যে এইখানে যেটা তুমি দেখতে পাচ্ছ যে থিটাই বাই টিটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি মানে এইখানটা যেটা দেখতে পাচ্ছ থিটাই বাই টিটা কিন্তু অ্যাকচুয়ালি মাঝ গ্রেটার দ্যান ওয়ান। তা তুমি যদি থিটাই বাই টিটাকে তুমি এক্স ধরো, মানে থিটা ই বাই টি এইটাকে যদি তুমি মানে এক্স ধরো, তাহলে এইখানে সিবার ল্যাটিসটা কেমন দেখতে হচ্ছে, সিবার ল্যাটিসটা দেখো তোমার জাস্ট বেসিক্যালি প্রপোর্শনাল টু এইখানে একটা এক্স স্কোয়ারের মতো দেখতে, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে। তাহলে একটা পলিনোমিয়াল পার্ট আছে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। তোমরা জানো যে এক্স যদি ছোট হয় তাহলে পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, আর এক্স যদি বড় হয় তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। তার মানে
এইখানে আমি একটা পার্টিকুলার ডোমেইনে কথাবার্তা বলছি যেখানে কিন্তু থিটাই বাই টি অর্থাৎ এক্সটা হচ্ছে সত্যিই খুব বড়। তার মানে এই যে জিনিসটা এইটা কিন্তু তোমার ই টু দি পাওয়ার মাইনাস থিটাই বাই টি অর্থাৎ সেই এক্সপোনেনশিয়াল ডিকেইং ফ্যাক্টরটাই কিন্তু বেসিক্যালি ডমিনেট করবে। তাহলে একটা পলিনোমিয়াল পার্ট আছে যে বলে যে তোমার মানে মানে থিটাই বাই টি অর্থাৎ এক্স বাড়লে মানে টেম্পারেচার কমা মানে এক্স বাড়া, তার টেম্পারেচার কমলে অর্থাৎ এক্স বাড়লে প্রথম টার্মটা বাড়তে চায়, পরের টার্মটা কমতে চায়। এবারে যদি এক্স ছোট হতো তাহলে প্রথম দিকে বাড়তো, পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করতো। কিন্তু এক্স যদি বড় হয়ে যায় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। তার মানে বুঝতে পারছো যে টেম্পারেচার যখন কমানো হবে অর্থাৎ এক্স যখন বাড়ানো হবে তখন কিন্তু এক্সপোনেনশিয়াল পার্টে তা ডমিনেট করার জন্য সেটা বেসিক্যালি এক্সপোনেনশিয়ালি তোমার ডিকে করবে। এবং সেটা দেখতে পাওয়া যায় কেমন করে, তুমি ছবিতে যদি দেখো স্যার আপনি কিছু বলছেন, শোনা যাচ্ছে না। এই রে সে কি রে স্যার, সে কি রে সে কি রে হ্যাঁ স্যার, কিছু শোনা গেল না। কোনখান থেকে শোনা যাচ্ছে? আমি তো শুনেই যাচ্ছি। আচ্ছা ওই পরের স্লাইডে যে গ্রাফটা যে আচ্ছা আঁকলেন হ্যাঁ স্যার। দেখো এই যে যেটা হচ্ছে তোমার ক্লাসিক্যালি ক্লিয়ার হওয়ার কথা ছিল এক্সপেরিমেন্টালি কালো কার্ভটা, আর আইনস্টাইন প্রেডিকশনটা হচ্ছে তোমার বেসিক্যালি এই ব্লুইশ লাইটটা, ব্লুইশ কালারটা, মানে এটা কার্ভটা। মানে যেটা কথা হচ্ছে যে ছবির নেচার থেকে তুমি কি বুঝতে পারছো, ছবির নেচার থেকে যেটা বুঝতে পারছো যে এক্সপেরিমেন্টালি টেম্পারেচার কমালে ল্যাটিস হিট ক্যাপাসিটিটা যতটা তাড়াতাড়ি কমার কথা তার তুলনায় আইনস্টাইন থিওরি থেকে অনেক বেশি তাড়াতাড়ি কমে যাচ্ছে আর র্যাপিডলি জিনিসটা দিকে করে যাচ্ছে। ঠিক আছে, তাই আইনস্টাইন প্রেডিকশন সেটা হচ্ছে বলে দিচ্ছে যে আরো র্যাপিডলি জিনিসটা তোমার জিরোর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আইনস্টাইন থিওরির মেজর লিমিটেশন হচ্ছে এইটা যে কোয়ালিটেটিভলি লো টেম্পারেচার বিহেভিয়ারটা সে এক্সপ্লেন করছে বটে, কিন্তু মানে যদি তুমি একদমই নিউমেরিক্যালি একদম পুরো অ্যাকিউরেসির রেসপেক্টে দেখো তাহলে কিন্তু একটু গন্ডগোল আছে। এবং সেই গন্ডগোলটার বেসিক্যালি কি না, লো টেম্পারেচার বিহেভিয়ারে আইনস্টাইন প্রেডিকশনটা হচ্ছে যে আরো র্যাপিডলি হিট ক্যাপাসিটিটা তোমার বেসিক্যালি ডিকে করবে, কিন্তু এক্সপেরিমেন্টালি অত র্যাপিডলি হিট ক্যাপাসিটিটা ডিকে করে না। ঠিক আছে, আর এবারে এই যে ডেভিয়েশনটা, এই ডেভিয়েশনটা কারণটা কি? কারণটা হচ্ছে রিজন ফর ডেভিয়েশন, সেইটা যখন অ্যানালিসিস করা হচ্ছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আইনস্টাইন ধরে নিয়েছে না যে প্রত্যেক একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে প্রত্যেকটা অসিলেটার, তাহলে প্রত্যেকটা অসিলেটার যদি কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে তাহলে দুটো লেভেলের মধ্যে এনার্জিটা তোমার পুরো ফিক্সড হয়ে আছে। এবার টেম্পারেচার যখন তুমি কমালে একটা সার্টেন টেম্পারেচার কমে, একটা সার্টেন টেম্পারেচারের নিচে চলে এলে তুমি দেখতে পাচ্ছ যে কোনো ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমই আর কন্ট্রিবিউট করতে পারছে না, কারণ প্রত্যেকটা অসিলেটার এখানে আইডেন্টিক্যাল অসিলেটার, প্রত্যেকের ক্ষেত্রে দুটো লেভেলের মধ্যে এনার্জিটা পুরো ফিক্সড হয়ে গেছে। এবার টেম্পারেচার আমি যখন বেশ কমিয়ে দিলাম তখন তুমি যেটা দেখতে পাচ্ছ যে যখন যখন অর্থাৎ কেটিটা তোমার লেস দ্যান এইচ নিউ ই হয়ে যাচ্ছে বা টিটা লেস দ্যান থিটা ই হয়ে যাচ্ছে, তখন যেটা অসুবিধা হচ্ছে যে প্রত্যেকটা অসিলেটর কিন্তু হিট ক্যাপাসিটিতে কন্ট্রিবিউট করা বন্ধ করে দিচ্ছে। তারপরে মেন রিজন ফর ডেভিয়েশন সেইটা হচ্ছে যে 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 অল অসিলেটর oscillate with the same constant frequency. All oscillators oscillate with the same constant frequency nu e এইটা, and they are decoupled
অর ইন্ডিপেন্ডেন্ট, এইটা হচ্ছে তোমার নট ট্রু। এই যে অ্যাজাম্পশনটা ধরা হয়েছিল, বাকি জিনিসগুলো সব ঠিক আছে, এই যে একটা অ্যাডিশনাল অ্যাজাম্পশন ধরা হয়েছিল না, সেই অ্যাজাম্পশনটা ঠিক না। এবং এই অ্যাজাম্পশনটাই তোমার বেসিক্যালি ডিবাই মডিফাই করছেন। ডিবাই এই পার্টটাকে তোমার বেসিক্যালি মডিফাই করছেন। মানে আইনস্টাইন যেটা ধরে নিয়েছেন যে প্রত্যেকটা অসিলেটর তারা বেসিক্যালি সেম কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, সেটা সত্যি না। এবং অসিলেটর যে ডিকাপল অসিলেটর বা ইন্ডিপেন্ডেন্ট অসিলেটর, সেটা সত্যি না। যেটা সত্যি সেটা হচ্ছে অসিলেটরগুলো কাপেল অসিলেটর। ডিবাই কি ধরলেন? ডিবাই ধরলেন যে অসিলেটরসগুলো তারা বেসিক্যালি কাপেলস অসিলেটর। অসিলেটরস আর কাপেল অসিলেটর, এবং they have frequency ranging from 0 to a maximum value nu d। তাহলে তারা কাপেল অসিলেটর, তাদের ফ্রিকোয়েন্সি গুলো তোমার 0 থেকে একটা ম্যাক্সিমাম পর্যন্ত হতে পারে, সেটা নিউ ডি। সেই নিউ ডিটাকে বলা হয় তোমার ডি বাই ক্যারেক্টারিস্টিক্স ফ্রিকোয়েন্সি। ডি বাই ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি, যেমন আমি নিউ ইটাকে বলেছিলাম আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি, ওটা একটা লিখলাম না, নিউ ইটা হচ্ছে আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি, এই যে। আর এখানে তো আমার নিউ ডিটা হচ্ছে ডি বাই ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখানেও ঠিক একই রকম ভাবে এইচ নিউ ডি বাই কে বলে একটা টার্ম তুমি ডিফাইন করতে পারবে, যেটা তোমার টেম্পারেচারের ডাইমেনশন দেবে। এটা তুমি থিটা ডি বলছি, এটাকে বলতে পারো তুমি ডি বাই ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার। ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে ডি বাই ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার। আর এবারে এই মানে ডিবাই মডেলটা ইউজুয়ালি সিলেবাসে থাকে না। হ্যাঁ, তোমার ডিবাই মডিফিকেশনের যেটা মূল জায়গাটা শুধু বলতে হয় যে আগে যেটা ছিল অসিলেটরগুলো তোমার ডিকাপেল অসিলেটর, প্রত্যেকটা অসিলেটর সেম কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। এখন হয়েছে যে অসিলেটরগুলো কাপেল অসিলেটর, এবং তারা 0 থেকে একটা ম্যাক্সিমাম ফাইনাইট ভ্যালু তার মধ্যে সে বেসিক্যালি অসিলেট করছে। এবং এই ম্যাক্সিমাম ফাইনাইট ভ্যালুটাকে বলা হচ্ছে তোমার ডিবাই ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি, এবং সেখান থেকে তুমি জাস্ট মানে ডিবাই ক্যারেক্টারিস্টিক টেম্পারেচারটা পেয়ে যাচ্ছ। আমরা ডেরিভেশন মোটামুটি যতটুকু করতে হয় সেটা আমরা করেছিলাম, কিন্তু সেখানে তোমার এমনি এখানে করার দরকার নেই। যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে এই যে ডিবাই মডিফিকেশন যদি তুমি করো, তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে তোমার এই যে এটা মানে যেটা বলে অ্যাভারেজ এনার্জিটা, সেই অ্যাভারেজ এনার্জিটা কিন্তু তোমার ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে যাবে। মানে মানে ডেরিভেশনের জায়গাগুলো এক্স্যাক্টলি একই রকমভাবে চলবে। হ্যাঁ, করে একটা তোমার ডিটেল ডেরিভেশন সলিড স্টেটে তো পড়ানো হয়েছিল, সেটা ডিটেল জিনিসটা বলবো না। সেটা মোদ্দা কথা সেটা হচ্ছে এইখানে তোমার এই যে লো টেম্পারেচার, মানে হাই টেম্পারেচারটা তো মানে মানে কিছু দরকারই নেই। হাই টেম্পারেচার বিহেভিয়ারটা তুমি এখান থেকে যেটা দেখাতে পারবে একদমই জাস্ট তাতে শিবার ল্যাটিসটা এটা তোমার বেসিক্যালি থিয়ারের সঙ্গে সমান হয়ে যাবে, সেটা কোনো অসুবিধা নেই। আর মেন প্রবলেম হচ্ছে লো টেম্পারেচার বিহেভিয়ারটা। এই লো টেম্পারেচার বিহেভিয়ারটা তুমি যেটা দেখতে পাবে যে শিবার ল্যাটিসটা কিন্তু তোমার জাস্ট বেসিক্যালি এ টি কিউব এরকম একটা এক্সপ্রেশন তুমি লিখতে পারবে। অর্থাৎ লো টেম্পারেচারে ল্যাটিস হিট ক্যাপাসিটিটা হচ্ছে তোমার টি কিউব ল ওয়ে করে চলে। হ্যাঁ, মানে এই যে জায়গাটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে এটা আইনস্টাইন এরকম দেখতে, কিন্তু যদি ডিবাইটা করো সেটা এক্সপেরিমেন্টালের সঙ্গে খুব ভালো মিলে যায়। এবং লো টেম্পারেচার বিহেভিয়ারটা হচ্ছে তোমার টি কিউব ল ওবে করে হচ্ছে, এবং সেটাই হচ্ছে তোমার ডি বাই টি কিউব ল। তো এই জায়গাটা মূল দরকারটা আর কি। আর বাকি যে ডিবাই এর মানে যে ডেরিভেশন বা ইত্যাদি জিনিসগুলো সেইগুলো ইউজুয়ালি মানে বিএসসি সিলেবাসে থাকে না। তবে আমরা এমনি তোমাদের নোটও দিয়েছিলাম বা সেই মতো করে পড়িয়েও দিয়েছিলাম, সেইটা অতটা বেশি মাথা ঘামাতে হবে না। এটা ডিবাই আইনস্টাইনের কোন জায়গাটা বেসিক্যালি ক্যাচ করে মডিফিকেশনটা নিয়ে আসছে, এটা একটা দরকার। আর সেখান থেকে যেটা মেজর যে চেঞ্জটা আইনস্টাইন প্রেডিকশন অনুযায়ী টেম্পারেচার যখন টেন্স টু 0 দিকে যাচ্ছে তখন হিট ক্যাপাসিটিটা তোমার টেম্পারেচারের সঙ্গে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, e⁻⁻θ/t এই ফর্মুলা দিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু দেখো এ টি কিউব ল দিয়ে যাচ্ছে, অর্থাৎ টেম্পারেচার কমালে সে কিন্তু টি কিউব ল দিয়ে হচ্ছে হিট ক্যাপাসিটিটা 0 থেকে যাচ্ছে। এই মেজর জায়গাটা মাথায় রাখে। আচ্ছা, এখানে কারণটা হ্যাঁ কেন মিলে গেল একটুখানি বলে নি, যে মানে আইনস্টাইন প্রেডিকশন থেকে যতটা কম হিট ক্যাপাসিটি লো টেম্পারেচারে বলছিল, ডিবাই
থিওরি অনুযায়ী লো টেম্পারেচার হিট ক্যাপাসিটি দেখো যা ছিল তার তুলনায় বেসিক্যালি বেড়ে গেছে। মানে বেড়ে গেছে তার কারণটা হচ্ছে এই যে যেহেতু ফ্রিকোয়েন্সিটা 0 থেকে ইনফিনিটি তোমার 0 থেকে নিউডি যা খুশি হতে পারে, তাহলে কিছু ভাইব্রেশনাল মোড আছে সেগুলো লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনাল মোড। আর লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনাল মোড থাকলে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ এইচ নিউটা সেটাও বেশ কম। তা দেখো বোঝার চেষ্টা করো যে লো ফ্রিকোয়েন্সি যে ভাইব্রেশনাল মোড, লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনাল মোডের নিউ কম মানে হচ্ছে এইচ নিউ কম, অর্থাৎ তোমার কিছু কিছু ভাইব্রেশনাল মোড থাকবে যাদের দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে অনেক অনেক কম। এনার্জি গ্যাপ যদি অনেক অনেক কম হয় তারা মোরাললেস কন্টিনিউয়াস এনার্জি লেভেল। এবার সেইখানে তুমি যদি টেম্পারেচারটা ইভেন ভীষণ কমও তুমি নাও, ওই লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনাল মোডগুলো তারা তো অন্তত কন্ট্রিবিউট করবে। তারা কন্ট্রিবিউট করার জন্য হচ্ছে তারা ল্যাটিস হিট ক্যাপাসিটি কিছুটা বাড়িয়ে দিতে পারবে। এটা আগে আইনস্টাইন থিওরিতে সমস্ত অসিলেটরগুলো একই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, তাদের মধ্যে এনার্জি গ্যাপগুলো এক্স্যাক্টলি একই। সেখানে টেম্পারেচারটা সার্টেন ভ্যালু থেকে কম হলে অসিলেটরসগুলো তারা কন্ট্রিবিউশনটা হঠাৎ করে বন্ধ করে দিচ্ছিল সবাই একসাথে। সেখানে ল্যাটিস হিট ক্যাপাসিটি খুব কুইকলি কমে যাচ্ছিল। আর এখানে যেটা হচ্ছে যে না, যে ঠিক আছে যখন টেম্পারেচার কমাচ্ছি হায়ার ভাইব্রেশনাল যে মোডগুলো তারা কন্ট্রিবিউট করতে পারবে না, কিন্তু লো ফ্রিকোয়েন্সি মোডগুলো তারা তো কন্ট্রিবিউট করতে পারবে। তাহলে লো ফ্রিকোয়েন্সি মোডগুলো যদি কন্ট্রিবিউট করতে পারে তাহলে তোমার কিছু ভাইব্রেশনাল মোড তুমি পাবেই যেটা ইভেন লো টেম্পারেচারও কন্ট্রিবিউট করছে, এবং তারা লো টেম্পারেচারে হিট ক্যাপাসিটি ভ্যালুটা কিছুটা বাড়িয়ে দিচ্ছে এবং যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর কাছাকাছি চলে যাচ্ছে। ঠিক আছে, পরিষ্কার ব্যাপারটা? হ্যাঁ স্যার। মানে হ্যাঁ স্যার, সহজেই ঠিক ঠিক আছে। আছে তো? হ্যাঁ, এটা দেখো হ্যাঁ তাহলে হিট ক্যাপাসিটিটা আগের দিন আমি জাস্ট উল্লেখ করে দিয়েছিলাম, আজকে হিট ক্যাপাসিটি আমি একটু ডিটেলে বললাম, সেটা ঠিক আছে তো মোটামুটি ভাবে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে তোমার দেখো এই কিছু জিনিস তোমাকে একটু জানতে হবে, যেটা ওই তোমরা বলছিলে যে মানে প্যাকিং, তারপরে ভয়েড, সেখান থেকে হচ্ছে তোমার টেট্রাহেড্রাল হোল, অক্টাহেড্রাল হোল, এই রিলেটেড কিছু কিছু ইনফরমেশন না তোমার একটুখানি জেনে নিতে হবে আর কি। হ্যাঁ, সেটা আমরা একটুখানি তার সঙ্গে তোমার ইয়ে ক্রিস্টাল, তোমার ডিফেক্ট যেটা মানে ইম্পিউরিটিজ ইন ক্রিস্টাল আর কি, সেইগুলো তোমাকে কিন্তু একটুখানি জানতে হবে আর কি। আমরা দু একটা কথাবার্তা একটুখানি বলে নিচ্ছি আর কি, মানে প্যাকিং বা এই ধরনের সংক্রান্ত। হুম, এটা অনেক আসলে অনেক কিছু আছে, এবারে মানে পরপর পরপর করে বলতে হবে। আচ্ছা দেখি, বেশি কোশ্চেন আমি ডিফেক্ট থেকে পরে দেখেছি, আমি ডিফেক্টটা একটু আগে বলে নিই। ডিফেক্ট অর imperfectness in a crystal। আসলে আমরা এই ক্রিস্টাল নিয়ে যেসব আলোচনা এখন পর্যন্ত করেছি সেটা একটা পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড নিয়ে জাস্ট কথাবার্তা হয়েছে। এবারে সবসময় ক্রিস্টাল কিন্তু এরকম একদম পারফেক্ট হবে এরকম ব্যাপারটা নয় আর কি। প্রচুর সেক্ষেত্রে মানে মানে তোমার কি বলবো, মানে ইররেগুলারিটিস থাকতে পারে আর কি। সেই ইররেগুলারিটিস গুলো কিন্তু একসাথে তুমি ডিফেক্টস নাম দিচ্ছ। সেটা জাস্ট আমি মানে যে পয়েন্টগুলো উল্লেখ করব, মানে যে কনসেপ্টগুলো বলবো সেইগুলো কোন একটা পার্টিকুলার বই থেকে একটুখানি ডিটেলে তুমি দেখে নেবে আর কি। তাহলে ডিফেক্টস অর ইমপারফেক্টনেস ইন এ ক্রিস্টাল, এটাকে বেসিক্যালি মানে হচ্ছে এনি ডেভিয়েশন from the perfect atomic arrangement, from the perfect arrangement in a crystal। তাহলে any deviation from the perfect atomic arrangement in a crystal is said to is called the defect or imperfectness in a crystal। আচ্ছা, এবং এই ইমপারফেক্টনেস থাকার জন্য কিন্তু একটা সলিডের বেশ কিছু কিছু মানে স্পেশাল টাইপের বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। মানে পার্টিকুলার তার কালার তুমি দেখতে পাবে, বা ইমপারফেক্টনেসের জন্য তুমি তার ডেনসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, ডেনসিটি কখনো আনঅল্টার থাকছে, ডেনসিটি কখনো কমে যাচ্ছে, সেটা তুমি দেখতে পাবে। মানে অনেক বা মেকানিক্যাল যে স্ট্রেংথ যেটা, সেই মেকানিক্যাল স্ট্রেংথটা তোমার পাল্টে যেতে পারে। হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র। পরে তো সেমিকন্ডাক্টর ফিজিক্সের ক্ষেত্রে তুমি আমি দেখবে যে ইম্পিউরিটিটা খুব মানে ইন্টেনশনালি জাস্ট ইনকর্পোরেট করানো হয়, এবং এই এটা সরি
ইমপারফেক্টনেসটা তোমার ইন্টেনশনালি যে ঢোকানো হয়, যেটাকে তুমি ডোপিং বলছো, ডোপিং করে তুমি তার দেখবে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে তুমি গ্যাপটাকে জাস্ট কমিয়ে দিয়ে তাকে তুমি যেটা ইনসুলেটার ছিল তাকে তুমি সেমি কন্ডাক্টর বানিয়ে ফেলতে পারছো। তো এই টাইপের জিনিস তো সবসময় তোমার থাকবেই আর কি। ঠিক আছে। আচ্ছা, এমনিতে মানে তুমি যদি মানে ডিফেক্টস নিয়ে মানে যেটা বললাম আর কি, যে এই ডিফেক্ট থাকার জন্য কিন্তু অনেক প্রপার্টি তোমার চেঞ্জ হতে পারে, সেটা তোমার খেয়াল রাখতে হবে। মানে মানে ডিফেক্টটা কখনো কখনো ন্যাচারালি চলে আসে, কিছু করার না, কিন্তু মোস্ট অফ দ্য কেসে ডিফেক্টটা তোমার মানে বা কি বলে ইন্টেনশনালি ঢোকানো হতে পারে। ইন্টেনশনালি ঢোকানো হয়, তার কিছু মানে পার্টিকুলার কেমিক্যাল প্রপার্টি খুব বেশি চেঞ্জ হয় না, কিন্তু ফিজিক্যাল প্রপার্টি লাইক তার কালার, তার ম্যাগনেটিক বিহেভিয়ার, তার ইলেকট্রিক বিহেভিয়ার, তার মেকানিক্যাল স্ট্রেংথ ইত্যাদি জিনিসগুলোকে জাস্ট তোমার চেঞ্জ করার জন্য। ঠিক আছে। আর এবারে বিভিন্ন রকমের তোমার ডিফেক্টস থাকতে পারে। আচ্ছা, যেটা মেজর যে ডিফেক্টসগুলো আর কি, মেজর যে ডিফেক্টসগুলো তুমি প্রথমে 4টে ক্যাটাগরিতে ভাগ করে দেখো। আমি জাস্ট যে পয়েন্টগুলোকে উল্লেখ করবো সেই পয়েন্টগুলো তুমি একটুখানি যে কোনো একটা বই থেকে ভালো করে দেখে নেবে, কারণ এটা নর্মাল পড়ালে তো অনেকটা সময় দিয়ে পড়াতে হতো, আমাদের সেই সময়টা নেই, আমরা তো মিনিট 10-এর মধ্যে ব্যাপারটাকে করে নেবো আর কি। তাহলে কিছু কিছু ডিফেক্টস যাকে বলে পয়েন্ট ডিফেক্ট, অথবা অনেক সময় এটাকে বলা হয় তোমার জিরো ডাইমেনশনাল ডিফেক্ট। আচ্ছা, কিছু কিছু ডিফেক্টস হচ্ছে লাইন ডিফেক্ট, আর এখানে তুমি বলতে পারো ওয়ান ডাইমেনশনাল ডিফেক্ট। আচ্ছা, কিছু কিছু থাকে প্লেন বা সারফেস ডিফেক্ট, প্লেন অর সারফেস ডিফেক্ট, আর এটাকে তুমি বলতে পারো টু ডাইমেনশনাল ডিফেক্ট। আর ফাইনালি যে ভলিউম ডিফেক্ট, অর থ্রি ডাইমেনশনাল ডিফেক্ট। ভলিউম ডিফেক্ট অর তোমার থ্রি ডাইমেনশনাল। তাহলে এই প্রথমে ডিফেক্টস এই 4টে ক্যাটাগরিতে তুমি ভাগ করলে। আচ্ছা, তার মধ্যে এই পয়েন্ট ডিফেক্টটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাহলে তোমার মানে পয়েন্ট ডিফেক্টটা মানে বেসিক্যালি হচ্ছে ওই যে একটা পারফেক্টলি ক্রিস্টালাইন সলিডের কিছু কিছু পার্টিকুলার পয়েন্টে তোমার তো অ্যাটমসগুলো বসানো থাকে। এবারে সেই অ্যাটমসগুলো ধরো বিভিন্ন রকম ভাবে হতে পারে, সেই অ্যাটমটা হয়তো তার এক্সাক্ট পজিশন থেকে সরে গিয়ে তার ইন্টারস্টেশিয়াল হোলে চলে গেছে। কখনো কখনো হতে পারে হচ্ছে তোমার ওই তার এক্সাক্ট পয়েন্ট থেকে সে বেসিক্যালি একদম বাইরে বেরিয়ে চলে গেছে। কোথাও কোথাও দেখা গেল যে মানে ওই মানে নির্দিষ্ট ভার্টিসেস বা বেসের সেন্টার বা তোমার ফেসের সেন্টার বা বডির সেন্টারে অ্যাটমগুলো থাকার সঙ্গে সঙ্গে যে ইন্টারস্টেশিয়াল হোলে অ্যাটমগুলো থাকতো, সেই হোলে হয়তো মানে কেউ একজন মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ক্যাটায়ন হয়তো আছে, অ্যানায়ন হয়তো নেই। হ্যাঁ, এরকম ভাবে আর কি, মানে এই পার্টিকুলারলি অ্যাটম গুলো থেকে যে ডিফেক্টটা আসছে সেটা বেসিক্যালি পয়েন্ট ডিফেক্ট। মানে অ্যাটম মানে মানে এক্সাক্ট পয়েন্টে, হ্যাঁ, যে অ্যাটমগুলো বসানো আছে সেইখান থেকে যে ডিফেক্টগুলো আসছে সেটা বেসিক্যালি তোমার পয়েন্ট ডিফেক্ট। সেই পয়েন্ট ডিফেক্টটা সম্বন্ধে একটু কথাবার্তা একটুখানি বলা দরকার। চলে আসছে পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্টটা আসছে কিসের জন্য, যে মানে এটা বেসিক্যালি ডিউ টু অ্যান অ্যাটম মিসিং মানে একটা অ্যাটম মিসিং হচ্ছে, অর অর যেটা হতে পারে যে একটা ইরেগুলার পজিশনে চলে গেছে, অর ইন অ্যান ইরেগুলার পজিশন। মানে তোমার মানে যেখানে যেখানে মানে পারফেক্ট ক্রিস্টাল হওয়ার জন্য অ্যাটমগুলো যেখানে যেখানে এক্স্যাক্টলি থাকার কথা ছিল সেখান থেকে অন্যত্র সরে গেল, সেটা হতে পারে। অথবা মানে যারা যারা থাকার কথা ছিল তারা কেউ এক বা একাধিক তারা বেসিক্যালি তোমার এতে চলে গেল, মানে বাইরে চলে গেল, বা ক্রিস্টাল তৈরি হওয়ার সময় যা সেই জায়গাটা কোনো অ্যাটম নেই আর কি, এরকম যদি হয় আর কি। সেইগুলো তোমার বেসিক্যালি পয়েন্ট ডিফেক্ট। আচ্ছা, পয়েন্ট ডিফেক্ট সেটাকে তুমি মেজর যে ভাগগুলো করবে, পয়েন্ট ডিফেক্টকে তুমি বেসিক্যালি
তিনটে মেজর ক্যাটাগরিতে ভাগ করে পড়তে পারো। একটা বলা স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, একটা হচ্ছে নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, আর একটা বলা ইম্পিউরিটি ডিফেক্ট। তাহলে স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, আর হচ্ছে তোমার ইম্পিউরিটি ডিফেক্ট। আচ্ছা, এই নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট যেটা, এই স্টোইচিওমেট্রিক ডিফেক্টটা তোমার নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এক রকমের ক্লাসিফিকেশন, আর আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এক রকমের ক্লাসিফিকেশন। মানে স্টোইচিওমেট্রিক ডিফেক্টটাকে তুমি যখন পড়বে তখন এইরকম ভাবে ভাগ করে দেখবে যে ফর যদি নন আয়নিক ক্রিস্টাল হয় তাহলে স্টোইচিওমেট্রিক ডিফেক্ট দু রকমের হতে পারে। একটা হচ্ছে তোমার ভেকেন্সি ডিফেক্ট, একটা ভেকেন্সি ডিফেক্ট বলে, আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট এইটা। আচ্ছা, তাহলে ফর নন আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে যেটাই ভেকেন্সি ডিফেক্ট সেইটাই যদি তুমি আয়নিক ক্রিস্টালে চলে যাও, আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে এটাই তোমার হয়ে যাবে তোমার স্কটকি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ডিফেক্ট। SCHOTTKY, স্কটকি ডিফেক্ট আর হচ্ছে তোমার ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল নামটা হচ্ছে তোমার FRENKEL। তা দেখো, স্টোইচিওমেট্রিক ডিফেক্ট সেটা যদি তুমি একটা নন আয়নিক কোন একটা কম্পাউন্ড তুমি নিতে, তাহলে সেটা ভেকেন্সি ডিফেক্ট হতো, আর তোমার ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হতো। মানে ভেকেন্সি ডিফেক্টের ক্ষেত্রে যেটা হবে হচ্ছে যে তোমার ওই কোন একটা পার্টিকুলার পয়েন্ট যেখানে মানে অ্যাটম থাকার কথা ছিল সেই অ্যাটমটা মিসিং আর কি, যেটা প্রথম পার্ট যেটা বলেছি অ্যাটম আর মিসিং হয়ে যাচ্ছে, হ্যাঁ সেইটা আর কি। আর তোমার এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে যখন তুমি এটা স্টোইচিওমেট্রিক যখন বলছো সেখানে তোমার কিন্তু ওই যখন কেউ ধরো মানে আসলে আয়নিক হলে মানে বেশি ইম্পর্টেন্ট, যে যদি তোমার নন আয়নিক হয় মানে কোভ্যালেন্ট টাইপের হয় তাহলে অ্যাজ এ হোল তো সে বেসিক্যালি বেরিয়ে চলে গেল আর কি, তাহলে সেটা হচ্ছে তোমার ভেকেন্সি ডিফেক্ট। আর যদি এমন হয় যে মানে যা যা ছিল ছিল ঠিক আছে কিন্তু কোনো একটা ইন্টারস্টিশিয়াল হোলেতে কেউ এসে হাজির হয়ে গেছে আর কি, তখন সেটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হতো। আর স্কটকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট এইটাকে নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করব, আমি সেটা পরে আসছি আর কি, মানে পরের পাতায় আমি ওটাকে আলোচনা করছি আর কি। এইটা মানে স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার এর ক্ষেত্রে ওই মানে কি বলে যে ইন্টারস্টিশিয়াল হোলেতে তোমার মানে ধরো ইন্টারস্টিশিয়াল হোলগুলো ছিল সেইখানে, বা কোনো একটা পারফেক্ট পজিশনেও সেটা হতে পারে আর কি। মানে আমি মানে যেভাবে তুমি ভাবতে পারো যে একজন ক্যাটায়ন যদি তোমার মিসিং থাকে একজন অ্যানায়নও মিসিং থাকবে আর কি, সেখানে ওভারঅল ডেনসিটিটা তোমার এখানে কেন কমে যায় আর কি। আর আবার ইন দ্য আদার হ্যান্ড যদি তুমি করো ফ্রেঙ্কেল ডিফেক্টে করো, সেখানে যেটা হবে যে তোমার কোন একটা জায়গা থেকে পার্টিকুলারলি অ্যানায়নটা আর কি সে বেসিক্যালি বেরিয়ে গিয়ে সে ওই ওই অ্যাটমের মধ্যে অন্যত্ব চলে গেল, মানে তার পজিশন যেখানে ছিল সেখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে আর কি। সেই মতো করে ফ্রেঙ্কেল ডিফেক্ট সেখানে তোমার ডেনসিটিটা এক্স্যাক্টলি একই থাকবে। আমি সেটাকে পরে আলোচনা করছি আর কি, সেটা মানে একটু পরে ঠিক ঠিক করে এটা আলোচনা করছি। আচ্ছা আচ্ছা, এবার নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট যেটা, নন স্টোইচিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে সেইখানে যে মেজর ক্লাসিফিকেশন গুলো এখানে ক্লান্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এইখানে লিখে দিচ্ছি পরের পাতা। দুবার আচ্ছা, নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট যেটা, এই নন স্টোইচিওমেট্রিক ডিফেক্টসটা তোমার বেসিক্যালি দু রকমের হয়। একটাকে বলা হয় তোমার মেটাল মানে একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট, একটা মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট। আর মেটাল এক্সেস ডিফেক্ট আবার দু রকমের কারণে হতে পারে। মানে এটা মেজর যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে এক নম্বর তুমি বলতে পারো যে মানে মেটাল এক্সেস ডিফেক্ট,
আর একটা হচ্ছে তোমার মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট, মেটাল এক্সেস ডিফেক্ট আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। হ্যাঁ, একটা মেটাল এক্সেস ডিফেক্ট হয় আর একটা হচ্ছে মেটাল এফিসিয়েন্সি ডিফেক্ট। আবার মেটাল এক্সেস ডিফেক্ট আবার দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি, মানে মেটাল এক্সেস ডিফেক্ট হতে পারে ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সিস হতে পারে, অথবা প্রেজেন্স অফ এক্সট্রা ক্যাটায়নস হতে পারে। একটা হতে পারে ডিউ টু প্রেজেন্স অফ extra cations in interstitial sites. এটা হতে পারে। আর তার সঙ্গে তো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট আছে, ঠিক আছে। আর তোমার এদিকে নন সোচিওমেট্রিকের মধ্যে আছে, আর তোমার ফাইনালি তো একটা এখানে তোমার ইম্পিউরিটি ডিফেক্ট তো আছেই আর কি, মানে আর একটা ইম্পিউরিটি ডিফেক্ট সেইভাবে কোনো ক্লাসিফিকেশন দরকার নেই, সেটা তোমার আছে। আর এবারে এইটাই পরের জায়গাগুলোতে যাওয়ার আগে, মানে লাইন ডিফেক্ট ইত্যাদি ইত্যাদিতে বা প্লেন ডিফেক্ট বা ভলিউম ডিফেক্ট এগুলোতে যাওয়ার আগে এই যেগুলো আলোচনা করেছে না সেইগুলো নিয়ে জাস্ট চারটে কথাবার্তা একটু বলে নেওয়া যায়। আচ্ছা, প্রথম দেখো আমি স্কটকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট এইটা একটুখানি আলোচনা করে নিতে চাইছি। মানে এর ডিফারেন্সেস গুলো ভালো করে বললে তুমি মোটামুটি ভাবে অনেকটা বুঝে যেতে পারবে। আমি ধরো এদিকে রাখলাম SCHOTTKY স্কটকি ডিফেক্ট, আর এদিকে ধরো ফ্রেঙ্কেল ডিফেক্ট। এদের মধ্যে মেজর যে ডিফারেন্সেস গুলো দেখবে, কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন্স আছে। আচ্ছা, প্রথম যে জিনিসটা যে স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যে এক্ষেত্রে তোমার মানে ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স আর মিসিং ফ্রম দ্য ল্যাটিস সাইডস, ল্যাটিস সাইডস থেকে ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স পুরো মিসিং হয়ে যাবে। আর ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে যেটা হবে যে তোমার ক্যাটায়ন্স গুলো তার নর্মাল সাইড থেকে সরে গিয়ে সে বেসিক্যালি ইন্টারস্টিশিয়াল হোলটাকে দখল করবে। তাহলে স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে একজন ক্যাটায়ন অ্যানায়ন পুরো হাওয়া হয়ে গেল। তাহলে ইকুয়াল নাম্বার অফ cations and anions are missing from the lattice points বা from the lattice side, from the lattice side। আর এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার ক্যাটায়নই করছে লিভ দ্য lattice side and occupies the interstitial hole। ইন্টারস্টিশিয়াল হোল তোমার দখল করছে। আর তাহলে পরিষ্কার যেটা দেখতে পাচ্ছ যে এখান থেকে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন চলে গেল, তা তুমি ধরো লেসে একটা এফসিসি ল্যাটিস ছিল, সেখান থেকে ক্যাটায়ন অ্যানায়ন যদি তোমার চলে যায় তাহলে কি হয়, ওভারঅল ডেনসিটি কমে যেতে বাধ্য। তাহলে এই ক্ষেত্রে ডেনসিটিটা ডিক্রিজ করবে, ডিক্রিজের। আর এক্ষেত্রে কিন্তু ডেনসিটি রিমেন্স দ্য সেম, কারণ ইউনিট সেল থেকে তার বেরোচ্ছে না, ডেনসিটি রিমেন্স দ্য সেম। আচ্ছা আচ্ছা, এইখানে তোমার এই যে একজন ক্যাটায়ন একজন অ্যানায়ন যখন বেরিয়ে যাবে তখন তাদের মোটামুটি কোঅর্ডিনেশন নাম্বারগুলো একই এবং কম্পারেবল সাইজ হলে তবেই স্কটকি ডিফেক্ট হয়। তার মানে এরা দেখতে পাওয়া যায়, মানে স্কটকি ডিফেক্টটা ফাউন্ড ইন হাইলি আয়নিক সলিডস where size of cation and anion are more or less equal,
আর এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার মানে এখানে যেটা ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে হচ্ছে তোমার অতটা বেশি আইনিং না হলেও চলবে। আর আর এক্ষেত্রে একটা বলা হচ্ছে মানে হাই কোঅর্ডিনেশন নাম্বার হতে হবে, হাই কোঅর্ডিনেশন নাম্বার হতে হবে। ঠিক। আর ফ্রেঙ্কেল ডিফেক্ট সেটা দেখা যায় বেসিক্যালি নর্মাল একটা আয়নিক সলিড যার লো কোঅর্ডিনেশন নাম্বার এবং অ্যানায়নগুলো তারা ক্যাটায়নের তুলনায় হচ্ছে আহ, আহ, মানে তোমার অনেকটা লার্জার সাইজ হবে, মানে সরি ক্যাটায়নগুলোর অ্যানায়নের তুলনায় অনেকটা লার্জার সাইজ হবে। তাহলে জাস্ট যদি তুমি এই পার্টিকুলার কেসে দেখো মানে এর ক্ষেত্রে সেটা হচ্ছে যে মানে লো কোঅর্ডিনেশন নাম্বার coordination number or cations has much larger size than anion. না দাঁড়া, এটা ভুল করলাম, এটা তোমার anions had much larger size than the cations, এটা একটু ভুল হয়েছে। এটা অ্যানায়নের সাইজটা হচ্ছে তোমার মাছ লার্জার হবে than the cation। অ্যানায়ন সাইজটা মাছ লার্জার than the cation। এই ধরনের কেসে তুমি বেসিক্যালি ফ্রেঙ্কেল ডিফেক্টটা দেখতে পাবে। তার মানে পরীক্ষায় দেখবে কোশ্চেন এসছে যে তোমার এই নিজের এগুলোর ক্ষেত্রে কার ক্ষেত্রে তোমার ডেনসিটিটা একই থাকবে বা কার ক্ষেত্রে ডেনসিটিটা ডিক্রিজ করবে সেইটা সম্বন্ধে তোমার কিন্তু একটা ভালো ধারণা এখানে থাকতে হবে। আর এই একটা জিনিস যে স্কটকি ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্ট এবং কোনটা কার ক্ষেত্রে দেখা যায় তুমি এক্সাম্পল হিসেবে দেখো। ধরো এই স্কটকি ডিফেক্টটা এই ধরনের যে ধরনের কম্পাউন্ডগুলো, ধরো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, সিজিয়াম ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, এই ধরনের কম্পাউন্ড এরা তোমার বেসিক্যালি হচ্ছে স্কটকি ডিফেক্ট দেখায়। আর ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখায় তার যে কমন এক্সাম্পল আর কি জিঙ্ক সালফাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এরা বেসিক্যালি তোমার ফ্রেঙ্কেল ডিফেক্টটা দেখায়। আর সিলভার ব্রোমাইডটা কিন্তু স্কটকি ডিফেক্টও দেখাতে পারে। মানে এটা এখানেও দেখায় আর এখানেও দেখায়, মানে দু জায়গাতেই এটা কমন আছে। তাহলে এইটা এই কিছু ইনফরমেশন আর কি যেগুলো দেখবে এইখান থেকে তো এমসিকিউ তো বোঝার মতো দেবে না, এখান থেকে তোমার বেসিক্যালি যে এমসিকিউ গুলো দেবে সেগুলো হচ্ছে তোমার কি বলবো মানে মানে ইনফরমেটিভ টাইপের এমসিকিউ আর এইটা একটা জিনিস যেটা তোমাকে মাথায় রাখা। আচ্ছা, আর একটা দেখবে পার্টিকুলার ডিফেক্ট যেটা তোমার বেসিক্যালি খুব কাজে লাগে, সেটা হচ্ছে এই যে ইম্পিউরিটি ডিফেক্ট, যেটা এই ইম্পিউরিটি ডিফেক্ট থেকে একটা কোশ্চেন অনেক জায়গায় পড়ে আর নেট বা এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে পড়েছে। আর ইম্পিউরিটি ডিফেক্ট করে ধরো তুমি কোন একটা পার্টিকুলার ক্রিস্টাল বানাচ্ছ, ধরো সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল তুমি বানাচ্ছ, এবারে যে অ্যাকোয়াস সলিউশন থেকে তুমি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল বানাচ্ছ সেইখানে ধরো কিছু স্ট্রনশিয়াম ক্লোরাইড ধরো রাখা আছে। ধরো আমি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, সেইখানে SrCl2 এটা বেসিক্যালি তোমার ইম্পিউরিটি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে চার্জ ব্যালেন্স করার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি যদি একটা Na+ কে একটা Sr2+ দিয়ে তুমি রিপ্লেস করো, তাহলে তো একটা Na+ এ একটা পজিটিভ চার্জ আর Sr2+ এ তোমার দুটো পজিটিভ চার্জ, তো তাহলে বেসিক্যালি কি হবে চার্জ নিউট্রালিটির জন্য হচ্ছে তোমার যেটা হবে যে যখন একটা Sr2+ কিন্তু দুটো Na+ কে রিপ্লেস করতে পারবে, মানে 1 Sr2+ ক্যান রিপ্লেস 2 Na+। হ্যাঁ, তাহলে দুটো Na+ কে একটা Sr2+ রিপ্লেস করে দিল, তাহলে চার্জটা ব্যালেন্স হলো, কিন্তু দুটো Na+ দুটো পজিশনে ছিল, তো তার একটা পজিশন Sr2+ অকুপাই করবে আর একটা পোর্শন সাইড কি থাকবে জাস্ট ভেকেন্ট পড়ে থাকবে। তাহলে one of the positions of Na+ will be occupied by Sr2+ and other one
উইল লাই ভেকেন্ট। তাহলে দুটো এনএ প্লাস সরে গেল চার্জটা নিউট্রালিটির জন্য, কারণ এনএ প্লাসের একটা চার্জ, এসআর টু প্লাসের হচ্ছে দুটো চার্জ। এবার এই দুটো এনএ প্লাসের পজিশনে একটা, তার মধ্যে একটাতে হচ্ছে এসআর টু প্লাসটা রইল, আর আরেকটা পোর্শন তোমার বেসিক্যালি ভেকেন্ট হয়ে গেল। তার মানে দেখো যে এসআর টু প্লাস তুমি যতগুলো আয়ন দেবে ততগুলো কিন্তু ভেকেন্ট সাইট তৈরি হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যেটা যে নাম্বার অফ এসআর টু প্লাস আয়ন in the NaCl crystal is equal to তোমার number of vacant site, equal to number of vacant site। এইটার উপরে বেস করে দেখবে একবার একটা পরীক্ষায় কোশ্চেন্স পড়েছে, সেই জন্য এটা আমি পড়লাম। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মাথায় রাখলে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবে, এই যে জিঙ্ক সালফাইড তার তুমি একটা কালার দেখতে পাও, বা জিঙ্ক অক্সাইড গরম করলে তার তো একটা হলদে কালার দেখতে পাও, আর ঠান্ডা করলে হচ্ছে সেটা তোমার সাদা হয়ে যায়। সেইটা কেন আসছে? সেইটা যেটা আসে জিঙ্ক অক্সাইডের যে কালারটা, মানে এর ইয়েলো কালার অন হিটিং, আর হচ্ছে মানে হোয়াইট কালার অন কুলিং। এই চেঞ্জটা কেন হচ্ছে? এই চেঞ্জটা হচ্ছে বেসিক্যালি ডিউ টু মেটাল এক্সেস ডিফেক্ট due to presence of extra cation at interstitial site, cation at interstitial site। আসলে যেটা হয় যে যখন জিঙ্ক অক্সাইডকে মানে হিট করা হয় না, সে কি করে তোমার Zn2+ তৈরি করে, প্লাস হচ্ছে তোমার হাফ O2 তৈরি করে, সেটা পুরো বেরিয়ে চলে যায়। আর এই জিঙ্ক থেকে Zn2+ যখন হচ্ছে তোমার দুটো ইলেকট্রন তোমার এখানে বেসিক্যালি ফ্রি হয়ে যাচ্ছে। এবারে তোমার যেটা কি দাঁড়াচ্ছে যে তুমি যদি অক্সিজেনটা, তোমার কিছু অক্সিজেন যদি বেরিয়ে চলে যায়, তাহলে আফটার হিটিং এই যে জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে প্রপার স্টোইচিওমেট্রিটা ছিল না 1:1, সেইটা বেসিক্যালি রিপ্লেস হয়ে যাচ্ছে যে অক্সিজেন যতগুলো থাকবে আগে কি ছিল, পার অক্সিজেন জিঙ্ক ছিল একটা, এখন পার অক্সিজেন জিঙ্ক থাকবে হচ্ছে একের থেকে বেশি কিছু একটা, সেগুলো একটা মেটাল এক্সেস ডিফেক্ট। ঠিক আছে, এবারে তোমার যেটা হবে এই ক্যাটায়নগুলো সে বেসিক্যালি ইন্টারস্টিশিয়াল সাইটে থাকে, আর ইলেকট্রনগুলো তোমার নেবারিং ইন্টারস্টিশিয়াল সাইটে থাকবে আর কি এ করে। হ্যাঁ, তারপরে যেটা দাঁড়াবে যখন হিট করবে সেই যে ইলেকট্রনগুলো সে বেসিক্যালি একটা ইন্টারস্টিশিয়াল সাইট থেকে একটা ইন্টারস্টিশিয়াল সাইটে, আর ক্যাটায়নগুলো বেসিক্যালি সে একটা ইন্টারস্টিশিয়াল হোল থেকে একটা ইন্টারস্টিশিয়াল হোলে যেতে পারবে, এবং সে বেসিক্যালি তোমার ইয়েলো কালারটাকে দিতে পারবে আর কি। তাহলে এক্ষেত্রে এই জিঙ্ক অক্সাইড যে ইয়েলো কালারটা, সেটা মেটাল এক্সেস ডিফেক্টের জন্য, এবং সেই মেটাল এক্সেস ডিফেক্টটা তোমার বেসিক্যালি আসছে কি করে না, জিঙ্ক অক্সাইড যখন তুমি গরম করছো, অক্সিজেনটা বেরিয়ে চলে যাচ্ছে করে তুমি ইলেকট্রন পাচ্ছ। এবারে অন হিটিং জিঙ্ক অক্সাইডের ফর্মুলাটা হচ্ছে Zn1+x, আর ও এইভাবে তোমাকে লিখতে হবে, কারণ পার অক্সিজেন এখন জিঙ্কের পরিমাণটা হচ্ছে একের থেকে বেশি আছে আর কি। এবারে এই এক্সেস ক্যাটায়ন মুভ টু ইন্টারস্টিশিয়াল সাইট অ্যান্ড ইলেকট্রন মুভ টু নেবারিং ইন্টারস্টিশিয়াল সাইট, এবং তার জন্য তুমি বেসিক্যালি কালারটাকে দেখতে পাচ্ছ। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে তোমার অনেক সময় খুব কাজে লাগে আর কি এইটা। আচ্ছা, এবারে আর একটা জিনিস তুমি দেখবে যে সোডিয়াম ক্লোরাইড বা এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে তুমি একটা পার্টিকুলারলি কালার পাও আর কি। হ্যাঁ, সেই কালারটা বেসিক্যালি আসে মানে যে ওই ধরনের মানে সোডিয়াম ক্লোরাইড বা এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে একটা পার্টিকুলার কাইন্ড অফ কালার হয়, সেটা ডিউ টু হচ্ছে তোমার এফ সেন্টার বলে সেগুলোকে আর কি। মানে এফ সেন্টার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা মেটাল এক্সেস ডিফেক্ট, যেটা হচ্ছে অ্যানায়নিক ভ্যাকেন্সির জন্য। হ্যাঁ, তবে এবারে এই অ্যানায়নিক ভ্যাকেন্সিগুলো সেটা বেসিক্যালি ইলেকট্রন অকুপাই করে থাকে, যাকে বলা হয় তোমার বেসিক্যালি হোল, মানে এফ সেন্টার বলা হয়, মানে হোলগুলো ইলেকট্রন যে অকুপাইড থাকছে সেটাকে হচ্ছে এফ সেন্টার বলা হচ্ছে, এবং সেটাই রেসপন্সিবল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা এই ধরনের কেসে যে কালারটাকে দেখতে পাওয়া যায় তার জন্য আর কি।
তাহলে আমি যদি এই মেটাল এক্সেস ডিফেক্ট যেটা ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সিস, কি হচ্ছে, একটা সলিড আছে সেখানে অ্যানায়নগুলো জাস্ট তার জায়গাটা মানে মানে সেখান থেকে জাস্ট বেরিয়ে চলে গেল। আচ্ছা, বেরিয়ে চলে গেলে সেই জায়গাটার চার্জ নিউট্রালিটির জন্য কেউ একজন দখল করবে, সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে যা মানে এখানে যেটা হবে যে অ্যানায়নিক সাইডগুলো, মানে এইটার ক্ষেত্রে অ্যানায়নিক সাইড যেহেতু বেরিয়ে চলে গেছে, তার অ্যানায়নিক সাইড উইল বি অকুপাইড বাই আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে তুমি সোডিয়াম ক্লোরাইড যদি তুমি কনসিডার করো, Cl মাইনাস আর বেরিয়ে চলে গেছে, তাহলে চার্জ নিউট্রালিটির জন্য কি হবে, ও Cl মাইনাসের জায়গাতে হচ্ছে তোমার একটা আনপেয়ার্ড ইলেকট্রন ঝুঁকে যাবে আর কি। এইটাকে বলা হয় হচ্ছে তোমার এফ সেন্টার, এটাকে বলা হচ্ছে তোমার এফ সেন্টার, ঠিক আছে। এবং এফ সেন্টারটা তোমার, বা অনেক সময় কালার সেন্টারও বলা হয়, এফ সেন্টার বা কালার সেন্টার। তাহলে কোনো একটা সোডিয়াম ক্লোরাইড বা এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে যদি কোনো ইম্পিউরিটি থেকে থাকে, তাহলে সে কিন্তু তোমার কালার শো করে, এই কালার শোটা করে ডিউ টু প্রেজেন্স অফ দিস এফ সেন্টার আর কি, ঠিক আছে। তাহলে জাস্ট মানে সোডিয়াম ক্লোরাইড, এই ধরো লিথিয়াম ক্লোরাইড, এই ধরো পটাশিয়াম ক্লোরাইড মে শো কালার if this kind of defects are present. হ্যাঁ, তাহলে এটা মানে কেন এরা কালার দেখায়, তার যদি কারণ বলে, তোমার বেসিক্যালি এটা এফ সেন্টারের জন্য বেসিক্যালি কালারটা দেখাচ্ছে আর কি, সেইটা একটুখানি জাস্ট জানার দরকার আছে। হ্যাঁ, মানে এই ধরনের আর কি, মানে কিছু কিছু মানে মানে পুরো জিনিসটা তো আর মনে রাখতে পারবে না, যেটা হচ্ছে যে টাইপের কোশ্চেন্স গুলো খুব কমনলি পড়ে, যে পয়েন্টগুলোকে জাস্ট উল্লেখ করে আর কি, সেইগুলো একটুখানি জাস্ট আমি একটু বললাম। হ্যাঁ, মানে দু একটা জিনিস, যে জিঙ্ক অক্সাইডটা খুব কমন, তোমার সোডিয়াম ক্লোরাইডে SrCl2 দিলে কতগুলো হোল তৈরি হবে সেটা তোমার বেসিক্যালি কমন। এই যে সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড, তাদের কোনো ইম্পিউরিটি থাকলে, ইম্পিউরিটি মানে যদি ডিফেক্ট থাকে, তাহলে সে যে অ্যাকচুয়ালি কালার শো করে তার কারণটা কি, এই যে কিছু কিছু জিনিসপত্র, সেটা কিন্তু তোমার একটুখানি জানতে হবে। আচ্ছা, এবার আমি জাস্ট আরো একটুখানি কমপ্লিটনেসের জন্য আরো দু একটা টার্ম যদি খুব ইন্টারেস্টেড থাকো একটু পড়তে পারো। তো আমরা যখন লাইন ডিফেক্টের কথা বলেছিলাম, আমরা তো পয়েন্ট ডিফেক্ট নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এই লাইন ডিফেক্ট যখন কনসিডার করেছি, সেগুলো খুব আনকমন, মানে তবুও নিজে একটু পড়ে নেবে। সেটা আবার দু রকমের হতে পারে। একটাকে বলা হয় এজ ডিসলোকেশন, আর এটা হতে পারে তোমার স্ক্রিউ ডিসলোকেশন। এজ স্যার ডিসলোকেশন, শোনা যাচ্ছে না। সে কি? হ্যাঁ, মানে লাইন হ্যাঁ ডিফেক্ট যেটা, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। কেন এটা হচ্ছে না? আচ্ছা, লাইন ডিফেক্ট অ্যাকচুয়ালি দু রকমের, একটা হচ্ছে এজ ডিসলোকেশন, একটা হচ্ছে স্কিউ ডিসলোকেশন, সেটা একটুখানি দেখে নেবে। আচ্ছা, এবারে তোমার ধরো মানে প্ল্যানার ডিফেক্ট বা সারফেস ডিফেক্ট যেগুলো, এখানেও যে ক্লাসিফিকেশন গুলো খুব একটা পপুলার নয়, তবে একটু দেখে নিতে পারো, সেটা বিভিন্ন কারণে আসতে পারে। একটাকে বলা হয় স্ট্যাকিং ফল্ট, অ্যান্ড টুইন বাউন্ডারিজ। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে তোমার, এটা 1 নম্বর। আর একটা হতে পারে তোমার গ্রেন বাউন্ডারিজ ইন পলিক্রিস্টাল। পলিক্রিস্টাল এইটা আর কি। আর তোমার যেটা ভলিউম বা বাল্ক ডিফেক্ট যেগুলো,
ভলিউম ডিফেক্ট বা বাল্ক ডিফেক্টের মধ্যে দুটো জিনিস খুব কমন, একটা হচ্ছে তোমার ভয়েডস আর একটা হচ্ছে ইনক্লুশন। ভয়েডস আর 2 নম্বর হচ্ছে ইনক্লুশন। মানে এগুলো একদমই পপুলার না, এটা থেকে কোশ্চেন টোশ্চেন খুব বেশি আসে না, পয়েন্ট ডিফেক্ট থেকে মেনলি কোশ্চেনসটা আসে আর কি। সেটা ইনঅর্গানিকও দেখবে যে জিনিসগুলো আমরা এখানে বেশি এমফাসিস দিলাম আর কি, স্কটকি ডিফেক্ট, ফেঙ্কেল ডিফেক্ট, মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট, এই ডিফেক্টগুলো তুমি বেসিক্যালি মেনলি পড়েছো। এবারে এইটা একটুখানি মানে কোনটা কে শো করে, এই জিনিসগুলো কখন ডেনসিটি একই থাকে, কখন ডেনসিটি তোমার আলাদা হয়ে যায়, এবার কোথায় স্টোইচিওমেট্রি মেনটেন থাকবে, কোথায় স্টোইচিওমেট্রি মেনটেন থাকবে না, কোথায় হচ্ছে ওটা চার্জড হবে, কোথায় সেটা নিউট্রাল থাকবে, এই যে মানে কোন ডিফেক্টের আন্ডারে কি কি ক্লাসিফিকেশন হচ্ছে সেইগুলোকে দেখলেই তুমি মোটামুটিভাবে বুঝতে পারবে কিন্তু, হ্যাঁ, যে কি হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাহলে ডিফেক্ট নিয়ে মোটামুটি আমরা এইটুকু কথাবার্তাই বললাম, ঠিক আছে। মানে ডিফেক্ট নিয়ে আর বেশি কিছু কথাবার্তা বলবো না, মানে যে যে টার্মগুলো বা পয়েন্টগুলো আমি উল্লেখ করেছি সেই জায়গাগুলো তুমি একটুখানি এমফ্যাসিস দেবে, ঠিক আছে তো। মানে এইগুলি তোমরা মোটামুটি কভার করে থাকো তো ইনঅর্গানিকে নাকি, মানে এইগুলি তো মেনলি কভার করো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, এবারে এইটা আমি হ্যাঁ বলছি স্যার। এইটা আমি মানে এটা 1 ঘন্টা ধরে মানে একটা ফুল ক্লাস ধরে পড়ালে নিশ্চয়ই আমি ওই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আরো বেশ কিছু কথাবার্তা বললাম। আমি জাস্ট কোনোভাবে একটা কাজ চালানোর মতো করে তোমাদের একটুখানি বলে দিলাম। তোমরা যে কোনো একটা মানে ইনঅর্গানিকে তো যে মাস্টারমশাইরা পড়িয়েছে তার নোটপত্র তো আছে, সেই জায়গাটা ইনঅর্গানিকের বই থেকে একটু দেখে নিতে পারো আর হ্যাঁ, এটা। আচ্ছা, এছাড়া আরো কতগুলো জিনিস আছে সেগুলো একটুখানি পরপর করে বলতে হবে। যে এক টাইপের কোশ্চেন পরীক্ষায় খুব আসে, যেটা ইনফরমেশনটা না জানলে তোমার গন্ডগোল হয়ে যাবে, সেটা হচ্ছে রেডিয়াস রেশিও রুল। হ্যাঁ, রেডিয়াস রেশিও রুলস মানে বেসিক্যালি পার্টিকুলারলি আয়নিক যদি ক্রিস্টাল তুমি কনসিডার করো, তাহলে ক্যাটায়নের রেডিয়াস এবং অ্যানায়নের রেডিয়াস, এই যে রেশিওটা, সেই রেশিওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্রিস্টালের স্ট্রাকচার কেমন হবে, তার কোঅর্ডিনেশন নাম্বার কেমন হবে, সেটা কিন্তু কন্ট্রোল করতে পারে। তো সেইটাই হচ্ছে বেসিক্যালি তোমার রেডিয়াস রেশিও রুল। মানে তুমি এখানে যেটা করবে সেটা হচ্ছে যে তুমি অ্যাটমগুলোকে ধরে নাও, অ্যাটম বা আয়নসগুলোকে রাদার, আয়নসগুলোকে তুমি ধরে নেবে একটা হার্ড স্ফিয়ার ধরে। আয়নস আর অ্যাজিউম টু বি হার্ড স্ফিয়ার, এই অ্যাজাম্পশনটা আছে, হার্ড স্ফিয়ার তুমি ধরে নাও। ধরে নেওয়ার পরে তুমি বেসিক্যালি একটা রেশিও ক্যালকুলেট করছো, সেই রেশিওটা মানে রেডিয়াস রেশিও যেটা আমি বলছি, রেডিয়াস রেশিওটা বিভিন্ন রকমভাবে তুমি লিখতে পারো। মানে ইউজুয়ালি আমি অ্যাকচুয়ালি পছন্দ করি রেডিয়াস রেশিওটাকে বলা ভালো হচ্ছে তোমার এই রেডিয়াস অফ দ্য, কারণ রেডিয়াস রেশিও দেখবে সবসময় 1-এর থেকে কম লেখা হচ্ছে, তাই তো। 1-এর থেকে কম যদি লেখা হয় তাহলে তোমার এটা ইউজুয়ালি হওয়া উচিত রেডিয়াস অফ দ্য স্মলার সাইজ আয়ন ডিভাইডেড বাই রেডিয়াস অফ দ্য লার্জার সাইজ আয়ন। তাহলে স্মলার সাইজ আয়ন এবং লার্জার সাইজ আয়নের যে রেশিওটা, সেটাই বেসিক্যালি তোমার রেডিয়াস রেশিও। আর ইউজুয়ালি যেটা দেখতে পাওয়া যায়, ইউজুয়ালি রেডিয়াস অফ ক্যাটায়ন সেটা লেস দ্যান রেডিয়াস অফ অ্যানায়ন। এটা ইউজুয়ালি, এটা কিন্তু জাস্ট জেনারেলি হবেই এরকম নয়, এটা ইউজুয়ালি হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন এটা লেস দ্যান হচ্ছে রেডিয়াস অফ দ্য অ্যানায়ন হচ্ছে, ঠিক আছে, ইউজুয়ালি। তাহলে ইউজুয়ালি রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন যদি লেস দ্যান রেডিয়াস অফ দ্য অ্যানায়ন হয়, তাহলে অনেক বইয়ে হয়তো এরকম লেখা আছে, রেডিয়াস রেশিওটাকে হয়তো অনেক সময় রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন বাই হচ্ছে রেডিয়াস অফ দ্য অ্যানায়ন এইরকম ভাবে ডিফাইন করা থাকে অনেক জায়গায়। তো তার তুলনায় আগের ডেফিনেশনটা মোর পারফেক্ট, রেডিয়াস অফ দ্য অ্যানায়ন বা তোমার আর প্লাস বাই আর মাইনাস, এটা হচ্ছে রেডিয়াস রেশিও। আর এবার এই রেডিয়াস রেশিওটা কি তার উপরে নির্ভর করে কিন্তু তোমার শেপটা কন্ট্রোল হতে পারে আর কি, ঠিক আছে। তাহলে সেই মতো করে আমরা জাস্ট তোমার মানে কতকগুলো ইনফরমেশনের মতো করেই দিচ্ছি আর কি, যেটা কেন হচ্ছে না হচ্ছে সেইগুলো একটুখানি মানে তুমি দেখতে পারো, মানে যে কোনো একটা বই টই দেখে তুমি দেখে নিতে পারো আর কি, যে এটা মানে কারণটা কি। কারণটা বেসিক্যালি তোমার ওই যে যখন ধরো তোমার একটা 3 ডাইমেনশনাল ক্রিস্টাল তুমি কনসিডার করছো, তখন অ্যাটমগুলোকে আয়নগুলোকে যদি তুমি ভাবো মানে হার্ড স্ফিয়ার ভাবো, এবারে কোনো একটা পার্টিকুলার স্ট্রাকচার লেটস সে ধরো এফসিসি, এফসিসিতে ফেসের সেন্টারে
এবং ভার্টিসেস গুলোতে স্ফেরিক্যাল অ্যাটমগুলো তোমার থাকছে। এবারে একটার পর একটা যখন স্ট্যাক করে 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 থাকছে, তোমার কিছু হোল তৈরি হচ্ছে, যে হোলগুলো তোমার বেসিক্যালি টেট্রাহেড্রাল হোল বা অক্টাহেড্রাল হোল। এবারে এই টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল হোলে ধরো হয়তো আমি বলছি যে এই জায়গায় অ্যানায়নগুলো আছে, মানে মানে তোমার বেসিক্যালি মানে 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 যেটা ভার্টিসেস গুলো বা তোমার তোমার ফেসের সেন্টার গুলোতে লেসে অ্যানায়ন গুলো আছে। এবার ক্যাটায়নটাকে তোমার ধরো ওই টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল হোলটাতে ঢুকতে হবে। তাহলে তার সাইজটা যদি ঠিক ঠিক ম্যাচ না করে তাহলে সেখানে ঢুকবে না সে, হ্যাঁ, বা ঢুকে সে বেসিক্যালি কম্পাউন্ড তৈরি করবে না, সেটা ইম্পর্টেন্ট। বা উল্টোটাও হতে পারে যে তোমার হয়তো মানে ভার্টিসেস গুলো বা ফেসের সেন্টারে হয়তো তোমার ক্যাটায়ন আছে, তাহলে অ্যানায়ন গুলোকে তো অক্টাহেড্রাল বা টেট্রাহেড্রাল হলে ঢুকতে হবে, সেটা হয়তো অনেক সময় সে ঢুকতে পারবে না। তার উপরে জিনিসটা কিন্তু মানে সেই জন্য রেডিয়াস রেশিও আর কি, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে রেশিও, হ্যাঁ, তার উপরে নির্ভর করবে ইন্টারস্টেশিয়াল হোলের সাইজটা তারা বেসিক্যালি কেমন, তার উপরে নির্ভর করবে যে কোনো একটা সার্টেন টাইপ অফ কম্পাউন্ড তৈরি হবে কি হবে না। আচ্ছা, এবারে আমি জাস্ট একটা টেবিলের মতো করে দিচ্ছি, সেই টেবিলটা একটুখানি দেখে নেবেন। টেবিলটা একটুখানি তৈরি করবে যে আমি এদিকে রেডিয়াস রেশিওটাকে লিখবো, রেশিও, এদিকে রেডিয়াস রেশিওটাকে লিখবো, তার করসপন্ডিং জিওমেট্রিটা কেমন হয় সেটা দেখবো। আর এই এর উপরে নির্ভর করে কোঅর্ডিনেশন নাম্বার কি হতে পারে সেটা অনেক সময় খুব ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেশন নাম্বারটাকে দেখবো, আর তার সঙ্গে আমি কিছু প্রত্যেকটা টাইপের একটা দুটো করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করা হবে। এছাড়া এর বাইরেও অনেক এক্সাম্পল আছে, কিন্তু জাস্ট কয়েকটা এক্সাম্পল আমি দেখব। আচ্ছা, রেডিয়াস রেশিওটা তোমার এই 0.155 এর থেকে যদি কম হয়, তার মানে ক্যাটায়নটা সত্যি সত্যি ভীষণ স্মলার সাইজ দ্যান দ্য অ্যানায়ন। তখন যে জিওমেট্রিটা হয়, জিওমেট্রি তোমার লিনিয়ার হয়, এবং এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 2 হয়। এবং এই টাইপের যে আয়নের যে এক্সাম্পল আছে HF2 মাইনাস, এখানে ক্যাটায়নটা H প্লাস, তার সাইজ অনেক অনেক ছোট, তার F মাইনাস, তার ক্ষেত্রে এই সিচুয়েশন তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমার যে রেডিয়াসটা 0.155 থেকে 0.2225 এই রেঞ্জে, 0.155 থেকে 0.225, তখন তো স্ট্রাকচারটা হয় ট্রায়াঙ্গুলার, কোঅর্ডিনেশন নাম্বার অটোমেটিক্যালি 3 হবে। তার একটা এক্সাম্পল হচ্ছে BO3 3 মাইনাস। আর এই প্রথম দুটো হচ্ছে তোমার বেসিক্যালি ইম্পর্টেন্ট না, এই পরের গুলো বেসিক্যালি বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 0.225 থেকে ওই তুমি 0.414 পর্যন্ত তোমার রেডিয়াস রেশিওটা হয়, তাহলে সেটা হয় হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল হয়। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো মানে এখানে ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে, তো প্রথম যেটা লিখছি সেটা হচ্ছে ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার, আর পরের থেকে এটা লিখছি সেটা হচ্ছে অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বার, এটা 4:4। হ্যাঁ, তাহলে এই ধরনের যে মানে স্ট্রাকচার আর কি, সেরকম এটা এরকম অনেক রকমের কম্পাউন্ড আছে যে এই ধরনের স্ট্রাকচার দেখাতে পারে আর কি। যেমন ধরো জিঙ্ক সালফাইড, আবার তোমার মানে কিউবিক ক্লোজ প্যাক্ট হতে পারে, হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট হতে পারে, বা এটাকে অনেক সময় বলা হয় যে স্ফেরিরাইট স্ট্রাকচার আর উর্জাই স্ট্রাকচার বলা হয়। যাকে যাকে সেগুলো আমি পরে আলোচনা করছি। জিঙ্ক সালফাইড হচ্ছে এই ধরনের স্ট্রাকচার তার থাকে। তাহলে কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস ব্রোমাইড, কিউপ্রাস আয়োডাইড। এছাড়া জিঙ্ক সালফেটের সাথে সাথে যেমন বেরিয়াম সালফাইড থাকে, তোমার মার্কিউরিক সালফাইড থাকে, এরা আর কি, এরা মোটামুটি ভাবে এই ক্যাটাগরির মধ্যে তোমার পড়ে যায়। ঠিক আছে, এবারে নেক্সট যেটা কোঅর্ডিনেশন নাম্বারটা 0.414, সেইখান থেকে যদি 0.732 এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে তারা দেখতে হয় হচ্ছে অক্টাহেড্রাল। আচ্ছা, এবারে অক্টাহেড্রালের দুটো সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে তোমার ওই কোঅর্ডিনেশন নাম্বার ক্যাটায়ন এবং অ্যানায়নের হচ্ছে 6, আর একটা হচ্ছে ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার 6 কিন্তু অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 3। আমি পরে দেখবো যে ধরো তোমার
কোনো একটা পার্টিকুলার টাইপ অফ ক্রিস্টালের জন্য একটা টেট্রাহেড্রাল হোলস হতে পারে। তো এবারে পার ইউনিট সেল কতগুলো অ্যাটম থাকে তার মতো করে টেট্রাহেড্রাল সংখ্যাটা দ্বিগুণ হয়, আর অক্টাহেড্রাল হোলের সংখ্যা হচ্ছে তোমার বেসিক্যালি সেটার সংখ্যা সমান হয়। মানে এন যদি তোমার নাম্বার অফ মানে অ্যাটমস হয়, তাহলে টেট্রাহেড্রাল হোলের সংখ্যা হচ্ছে 2n হয়, অক্টাহেড্রাল হোলের সংখ্যা হচ্ছে তোমার বেসিক্যালি n হয়। এবারে তাখানে দেখতে হবে যে তোমার এই তার কতখানি পোর্শন অ্যাকচুয়ালি অকুপাইড হয়েছে। অনেক সময় যেটা হয় যে হোলগুলো আছে সবটাই অকুপাইড হয়, কখনো কখনো হাফ অকুপাইড হয়। সেই মতো করে ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার যদি তোমার 6 হয়, অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বার 6 হতে পারে, 3 হতে পারে আর কি সেগুলো। তাহলে এই এই এর যে এক্সাম্পলগুলো 6 হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সে যখন তোমার কিউবিক ক্লোজ প্যাচ স্ট্রাকচারের মধ্যে থাকছে, অথবা নিকেল আর্সেনিক যে অ্যালয় সে যখন তোমার হেক্সাগনাল ক্লোজ প্যাকিং এর মধ্যে থাকছে, তখন 6 কোঅর্ডিনেশন নাম্বার হয়। আবার টাইটেনিয়াম অক্সাইড সেটা অক্টাহেড্রাল স্ট্রাকচার, যেখানে ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে তোমার 6 আর অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 3 হয়ে যেতে পারে। আর ফাইনালি যদি তুমি এটা 7, 3, 2 থেকে আপ টু 1 পর্যন্ত যাও, তাহলে তার যে জিওমেট্রিটা কিউবিক হয়, কিউবিকের ক্ষেত্রে যদি কোঅর্ডিনেশন নাম্বার পায় সেটা 8:8 হতে পারে, আর 8:4 হতে পারে। 8:8 তার এক্সাম্পল হচ্ছে তোমার সিজিয়াম ক্লোরাইড। ওই যে কেউ জিজ্ঞেস করলো না সিজিয়াম ক্লোরাইড কেমন দেখতে, সিজিয়াম ক্লোরাইড বেসিক্যালি তার কিউবিক শেপ এইটা। আর 8:4 যদি হয় তাহলে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, সেটা একটা ইম্পর্টেন্ট মানে ফ্লোরাইড স্ট্রাকচার বলা হয়, সেটা হচ্ছে UO2 এটা। হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার 8:4, সেটা হচ্ছে তোমার। হ্যাঁ, মানে ফ্লোরাইড স্ট্রাকচার কি সেটা আমি মানে আরেকটা জায়গা আছে যে জায়গা দিয়ে আমি বলবো আর কি। যখন হোল নিয়ে কথাবার্তা বলবো, টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল হোল নিয়ে কথাবার্তা বলবো, তখন এটা আমি বলবো। তাহলে দেখো জাস্ট তুমি রেডিয়াস রেশিও রুল সেইখান থেকে তুমি স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টটাকে এবং কোঅর্ডিনেশন নাম্বারটাকে বলতে পারবে, এবং সেই মতো করে আমি just কতগুলো এক্সাম্পল এখানে দিলাম। হ্যাঁ, মানে যদি তোমার অনেক সময় থাকে আর কি এরকম কোশ্চেন দিয়ে দেয় যে টু হ্যাভ এ অক্টাহেড্রাল জিওমেট্রি দ্য রেডিয়াস রেশিও শুড বি উইদিন দ্য রেঞ্জ, বলে তোমার 4টে অপশন দিয়ে তুমি কারেক্ট অপশনটা বললে, বা তোমার বললো রেডিয়াস রেশিও যদি 0.225 থেকে 0.414 হয়, তাহলে জিওমেট্রি অফ দ্য ক্রিস্টাল শুড বি, বলে তোমার 4টে অপশন দিয়ে তুমি কারেক্ট অপশনটাকে কাট দেবে আর কি। তাহলে এই যে রেডিয়াস রেশিও রুল, সেইটা নিয়ে আমি একটু কথাবার্তা বললাম, এবং এইটা কিন্তু তুমি মানে একটুখানি মানে মনে রাখার চেষ্টা করবে, কিছু করার নেই। এগুলো হয়তো তোমাকে এখন ফর দ্য টাইম বিং এটা ইনফরমেটিভ মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে, মনে না রাখলে আবার পরে তোমার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, হলো। তাহলে এই একটা জায়গা যেটা একটুখানি কভার করে রাখি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি চলে আসছি টেট্রাহেড্রাল মানে অক্টাহেড্রাল হোলের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, মানে ইন্টারস্টিশিয়াল ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড, এই নিয়ে জাস্ট কথাবার্তা, সেগুলো একটুখানি এবারে দেখতে হবে। আরে তুমি ভয়েডস ভয়েডস বা হোলস যা খুশি বলতে পারো, হোলস, ইন্টারস্টিশিয়াল হোলস বা ইন্টারস্টিশিয়াল ভয়েডস, এই যে জিনিসগুলো। আচ্ছা, এবারে মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে যদি অ্যাটমগুলো তুমি হার্ড স্ফিয়ার ধরে নাও, মানে এখানেও কিন্তু অ্যাটমসগুলোকে মানে এখানে অ্যাটম বা আয়ন যাই বলো না কেন, মানে অ্যাটমস atoms or ions are assumed to be hard sphere। হ্যাঁ, অ্যাটম বা আয়নগুলো তুমি কিন্তু হার্ড স্ফিয়ার ধরে নিয়ে যা করার করবে। আচ্ছা, এবারে অ্যাটম বা আয়নসগুলো যখন তুমি রাখবে, ধরো আমি কথার কথা বলছি, যদি এরকম করতে যে তোমার ধরো তোমার অ্যাটমগুলো সাজানো আছে হার্ড স্ফিয়ারগুলো, এই ধরো হার্ড স্ফিয়ারগুলো তোমার সাজানো আছে এইটা, এবার এর উপরে তুমি আরেকটা কাউকে বসিয়ে দিলে এইটা, তাহলে এইখানে যে এই যে হোলটা তৈরি হচ্ছে না, এই যে হোলটা তৈরি হচ্ছে না, তাহলে তোমার টেট্রাহেড্রাল দেখতে হচ্ছে, টেট্রাহেড্রাল দেখতে হচ্ছে। ঠিক আছে, মানে আবার আরেক সময় হতে পারে যে তুমি হয়তো ধরো একটা অ্যারেঞ্জমেন্ট এরকম দেখতে, এরকম দেখতে, আর আরেকটা অ্যারেঞ্জমেন্ট অন্য কালার দিয়ে দেখি, আরেকটা অ্যারেঞ্জমেন্ট হয়তো তোমার মানে কি বলবো, মানে এই এরকম আর কি, মানে এইখানে রয়েছে
এইখানে রয়েছে, আর ধরো এইখানে রয়েছে। ছবিতে বোঝা যাচ্ছে না, এইখানে যে হোলটা তৈরি হবে সেই হোলটা হচ্ছে তোমার অক্টাহেড্রাল শেপের হবে। ঠিক আছে, তাহলে হোল বেসিক্যালি দু রকমের হতে পারে, একটা হচ্ছে তোমার টেট্রাহেড্রাল হোল বা টেট্রাহেড্রাল হোল বা টেট্রাহেড্রাল ভয়েডস, যা খুশি। টেট্রাহেড্রাল ভয়েডস আর হতে পারে তোমার অক্টাহেড্রাল ভয়েডস। মানে অ্যাটমগুলো কিন্তু হার্ড স্ফিয়ার, হ্যাঁ, তারা যখন অ্যারেঞ্জ থাকবে তখন দেখবে তাদের মাঝে বেশ কিছু কিছু ফাঁকা জায়গা তৈরি হবে। মানে ওভারঅল যে একটা ফাঁকা জায়গা তৈরি হতে পারে সেটা তুমি সেই প্যাকিং ফাংশন ক্যালকুলেট করার সময় দেখে নিয়েছো। তার একটা ইউনিট সেলের ওভারঅল যে ভলিউম হচ্ছে, অ্যাটমগুলো অ্যাকচুয়ালি অকুপাই করছে, তুমি দেখতে পেলে তার থেকে অনেকটা কম। এফসিসির ক্ষেত্রে মাত্র 74%, মানে বিসিসি বা সিম্পল কিউবের ক্ষেত্রে আরো কমে গিয়ে 68% বা তোমার 52% এরকম হচ্ছে। তার মানে যে ওর একটা ইউনিট সেলে যে একটা বড় পোর্শনই ফাঁকা থাকে, তাহলে সেই ফাঁকাটা মানে বেসিক্যালি কিছু কিছু হোলস বা ভয়েড স্পেস থাকে। এবারে হোল বা ভয়েড স্পেস গুলো কেমন সেটা এখানে আমি দেখতে চাইছি। তাহলে এটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েডস, এটা হচ্ছে তোমার অক্টাহেড্রাল ভয়েডস। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে, আমি প্রথম ধরে এটা বললাম। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা তুমি মাথায় রাখবে সেটা হচ্ছে এই যে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ইউনিট সেল, তারা সিম্পল কিউব না বিসিসি না এফসিসি, তার মতো করে হচ্ছে যে তোমার মানে কোনো একটা পার্টিকুলার ইউনিট সেলে কতগুলো অ্যাটম থাকে সেটা তুমি জানো। লেটস সে এনটা অ্যাটম আছে, তাহলে সেখান থেকে কতগুলো হোল থাকবে তুমি কাজ বলতে পারবে। তাহলে যদি মানে ইফ এন বি দা নাম্বার অফ atoms per unit cell, then number of tetrahedral holes, এটা হবে তোমার 2n। আর এইখানে কিন্তু হয় রাজ যে মানে ইফ n be the number of atoms per unit cell, then number of octahedral voids, সেই সংখ্যাটা কিন্তু n হয়। তাহলে এখানে n হলে টেট্রাহেড্রাল ভয়েডের সঙ্গে nই হবে, আর এখানে কিন্তু n হলে সেটা কিন্তু আমার 2n হবে। আচ্ছা, আর এবারে যদি তুমি এই ধরো রেডিয়াস অফ দ্য ভয়েড বাই হচ্ছে রেডিয়াস অফ দ্য অ্যাটমের যে মানে অ্যাটমটা যে স্ফেরিক্যাল আর কি, সেইটা আর কি তুমি কনসিডার করো ভয়েডের রেডিয়াস এবং অ্যাটমের রেডিয়াস, এই যে রেশিওটা যেটা হচ্ছে টেট্রাহেড্রালের ক্ষেত্রে 0.225 হয়। আর এই পার্টিকুলার কেসে হচ্ছে মানে তাহলে তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে যদি কোনো কারণে ধরো আমি বলছি যে মানে তোমার ওই আগে যে রেডিয়াস রেশিও যখন আমি বললাম, যদি এমন হতো ধরো কোন একটা কথা বলছে এটা এফসিসি স্ট্রাকচার, তাহলে এফসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে যদি তোমার ভার্টিসেস গুলো মানে মানে বেসিক্যালি যেখানে অ্যাটম থাকে ভার্টিসেস বা কোন একটা ফেসের সেন্টারে, সেখানে যদি লেসে অ্যানায়ন থাকে, ক্যাটায়নটা যদি তোমার টেট্রাহেড্রাল হলে থাকে, তাহলে তুমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে ক্যাটায়নের রেডিয়াস এবং অ্যানায়নের রেডিয়াসের যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা 0.225 হতে পারে। এইটা সেটা তোমাকে বুঝতে হবে আর কি। হ্যাঁ, আবার উল্টো দিকে তোমার যখন অক্টাহেড্রাল হোল তুমি দেখতে পাবে আর কি, সেইখানে হচ্ছে এই যে রেশিওটা যে তোমার অক্টাহেড্রাল ভয়েড যেটা তার রেশিও তার রেডিয়াস ডিভাইডেড বাই হচ্ছে তোমার যে অ্যাটমগুলো তুমি কনসিডার করছো সেটাকে স্ফেরিক্যাল করে নাও, তার যে রেশিওটা সেটা হয় হচ্ছে তোমার 0.414। ঠিক আছে, তাহলে সেইটা আর কি। তাহলে এই 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 যে রেশিওটা সেটা সম্বন্ধে তোমার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। টেট্রাহেড্রাল হোল এবং অক্টাহেড্রাল হোল, সেটা তোমার অনেক কিছু বুঝতে পারে সুবিধা হবে আর কি এ করে। আচ্ছা, এবারে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার যে ক্লোজ প্যাকিং যখন হয়, যে ক্লোজ প্যাকিংটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং হতে পারে, আর একটা হচ্ছে তোমার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হতে পারে। হ্যাঁ, কিউবিক ক্লোজ প্যাকিং বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কি সেগুলো তো তোমরা অলরেডি জানো। হ্যাঁ, এবারে সেই কিউবিক ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে এই যে তোমার ধরো যে অ্যাটমগুলো আছে এবং সেই টেট্রাহেড্রাল হোল বা অক্টাহেড্রাল হোলে কতটা ফিল্ড বা কতটা ফাঁকা তার উপরে নির্ভর করে কিন্তু তার স্ট্রাকচার ঠিক হয়ে যায়। তার মানে যখন তুমি কিউবিক ক্লোজ প্যাক দেখছো আর কি, মানে কিউবিক ক্লোজ প্যাক মানে আচ্ছা একটা জিনিস যেটা বলে নি, মানে মানে অ্যাকচুয়ালি মানে যেটা হচ্ছে যে সিসিপি, এটাকে বলা হচ্ছে কিউবিক
close packed, কিউবিক ক্লোজ প্যাকড, কিউবিক ক্লোজ প্যাকিং আর কি। আচ্ছা কিউবিক ক্লোজ প্যাকিং এর ব্যাপারটা কি জানো? ধরো একটা লেয়ার তুমি দেখলে যে লেয়ারে অ্যাটমগুলো এইরকম ভাবে সাজানো আছে, এইভাবে সাজানো আছে, আর এটা আছে ধরো, এবারে আর একটা যে অ্যাটম সে হচ্ছে তার ঠিক উপরে আছে, মানে আর একটা যে লেয়ার সে ধরো তার ঠিক তোমার উপরেই তৈরি হয়েছে, মানে এটা ধরো এটি উপরেই আর একটা অ্যাটম ধরো আবার এলো, তাহলে কি হচ্ছে? তাহলে এইটা হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং। আবার উল্টো দিকে যদি এরকম হতো, ধরো এই ধরনের আছে, এবারে এর উপরে যে অ্যাটমগুলো যখন যুক্ত হচ্ছে এরকম দেখতে এই জায়গাগুলো হচ্ছে ধরো, এগুলো ধরো হচ্ছে। তাহলে এই ধরনের কেসে যেটা হবে তোমার এইচসিপি স্ট্রাকচার হবে, এইটার ক্ষেত্রে তোমার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার হবে, এর ক্ষেত্রে হচ্ছে তোমার কিউবিক ক্লোজ প্যাকিং স্ট্রাকচার হবে। তাহলে যখন তোমার ওই মানে 3 ডাইমেনশনাল কোনো একটা ক্রিস্টাল তুমি কনসিডার করছো, তখন যে তুমি প্যাকিংগুলোকে দেখবে, প্যাকিংগুলো দেখার জন্য তোমাকে যেটা করতে হচ্ছে যে একটা লেয়ার হলো, তার উপরের লেয়ারটা কেমন, তার উপরের লেয়ারটা কেমন, তার উপরের লেয়ারটা কেমন, সেইভাবে তুমি দেখবে। আর যদি তুমি অ্যাটমের ঘাড়ে পুরো অ্যাটম বসে, তাহলে সেটা হচ্ছে সিসিপি স্ট্রাকচার দেয়। আর দুটো মানে এই যে মানে অ্যাটমগুলো যখন বসছে, 3টে অ্যাটমের মাঝে একটা জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গায় যদি পরের অ্যাটমগুলো বসে আর কি, তাহলে সেখান থেকে তুমি একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং পাবে আর কি। দেখে সেটা তো 3 ডাইমেনশনাল ছবি টবি এঁকে পুরো জিনিসটাকে বুঝতে পারবে। এবারে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ধরো তোমার কিউবিক ক্লোজ প্যাকিং আছে, কিউবিক ক্লোজ প্যাকিং আছে। আর কিউবিক ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার এই বিভিন্ন যে হোলস গুলো আছে, সেই হোলস অকুপাইড হচ্ছে কি দিয়ে আমি একটুখানি দেখতে চাইছি, এবং তার জন্য কতখানি ফ্র্যাকশন অ্যাকচুয়ালি ফিড হলো দেখি, মানে হোল যতটা আছে তার কতখানি ফ্র্যাকশন অ্যাকচুয়ালি ফিল করতে পেরেছি, ফুল ফিল করতে পেরেছি না অর্ধেক ফিল করতে পেরেছি এইটা। এবং তার মতো করে যে ধরনের স্ট্রাকচারগুলো হয় সেই স্ট্রাকচারের নেমগুলো আমি দেখতে চাইছি, এবং তার মতো করে যে এক্সাম্পল হয় সেই এক্সাম্পলগুলো আমি একটুখানি দেখতে চাইছি। এবং তার সাথে সাথে তুমি যদি চাও যে একবারে কোঅর্ডিনেশন নাম্বারগুলো লিখে দেবে, সেই কোঅর্ডিনেশন নাম্বারগুলো কিন্তু এখানে তুমি জাস্ট লিখে ফেলতে পারো আর কি, ঠিক আছে? সেটা আচ্ছা, আমি কোঅর্ডিনেশন নাম্বারগুলো নয় পরে তোমায় বলে দিচ্ছি যে কি টাইপের কোঅর্ডিনেশন নাম্বার এইসব হবে টবে আর কি, সেগুলো একটুখানি পরে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো তোমার যদি তুমি কিউবিক ক্লোজ প্যাকিং দেখো, তাহলে হোলটা যদি তোমার টেট্রাহেড্রাল হয়, হোল অকুপাইড, সেই হোলগুলো যদি তোমার টেট্রাহেড্রাল নেচার হয়, টেট্রাহেড্রাল এই হবে, তাহলে হোলগুলো তোমার টেট্রাহেড্রাল, হ্যাঁ। আর এবার টেট্রাহেড্রাল হয়ে ফুল অকুপাইড না হয়ে অর্ধেকটা অকুপাইড হলো, তখন যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটাকে বলা হয় তোমার জিঙ্ক ব্লেন স্ট্রাকচার, জিঙ্ক ব্লেন স্ট্রাকচার। এবং এরকম যে এক্সাম্পল তোমার জিঙ্ক সালফাইড এই ক্যাটাগরিতে পড়বে, CuCl, CuBr, CuI, তারপরে তোমার হচ্ছে AgI, এরা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। আচ্ছা এবারে এই হোল টাইপটা হচ্ছে টেট্রাহেড্রাল, সেটা ফুললি অকুপাইড হয়ে গেছে, অর্থাৎ টেট্রাহেড্রাল যতটা আছে সেটা ফুললি অকুপাইড হয়ে গেছে, তখন যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা বলা হয় ফ্লুরাইড স্ট্রাকচার। ফ্লুরাইড স্ট্রাকচারের যেটা ভীষণ কমন এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড এইটা। এছাড়া হচ্ছে SrF2 আছে, BaF2 আছে, PbF2 আছে,
UO2 আছে ইত্যাদিগুলো, ঠিক আছে, সেটাই। আচ্ছা, এবারে নেক্সট যখন তোমার মানে টেট্রাহেড্রালই হলো, তার আবার উল্টো একটা স্ট্রাকচার হতে পারে। মানে আসলে যেটা হয় যে নর্মাল যে ফ্লুরাইড স্ট্রাকচারের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে ধরো আমি যদি ক্যালসিয়াম ফ্লোরাইডের আমি স্ট্রাকচার যখন কনসিডার করছি, তোমাকে এখানে দেখতে হবে যে ক্যাটায়নগুলো কোথায় আছে, অ্যানায়নগুলো কোথায় আছে। যদি ক্যাটায়নগুলো তোমার এমন হতে পারে যে তোমার মেন যে ল্যাটিস পয়েন্টগুলোতে আছে আর ইন্টারস্টিশিয়াল হোলগুলোতে অ্যানায়ন আছে, তাহলে তার এক রকমের স্ট্রাকচার। আবার উল্টো দিকে যদি এরকম হতো যে অ্যানায়নের সাইজ বড় হয়ে যাওয়ার জন্যে তোমার অ্যানায়নগুলো তুমি মানে মেন মানে কি বলবো ল্যাটিস পয়েন্টগুলো থেকে রাখছো, আর হোলগুলোতে তুমি বেসিক্যালি ক্যাটায়ন রাখছো, তখন তার হয়ে যাবে অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার, ঠিক আছে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস তোরা? আমার ফোনটাতে। হ্যালো হ্যালো হ্যালো, মায়ের ফোনটা হটস্পট তাড়াতাড়ি অন কর। হ্যাঁ হ্যালো, ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, এ বাবা। হ্যাঁ হ্যাঁ, এসছে এসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। কতখানি মিস করলাম? ওই স্যার টেবিলটা শুরু করেছিলেন জাস্ট। আচ্ছা, এই টেবিলটা তাই তো? টেবিলটা যে শুরু করলেন ওখান থেকে কোনো আওয়াজ শোনা যায় না। এই টেবিলটা তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে দেখো, মানে এটা হচ্ছে যেটা বলছে যে কিউবিক প্রসপেক্ট স্ট্রাকচার যখন হচ্ছে তখন কি টাইপের হোল এবং তার ঠিক কতটা অকুপাইড হচ্ছে তার উপরে নির্ভর করে বিভিন্ন স্ট্রাকচারগুলো হয়, ঠিক আছে। আর একটা সমস্যা আওয়াজ হচ্ছে, একটুখানি মাইক্রোফোন অন করে অফ করে একটু তোরা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে বলছি, আচ্ছা এবারে যদি হোলগুলো তোমার টেট্রাহেড্রাল হোল হয়, এবারে দেখ আমি বলেছিলাম কি যে যদি তোমার অ্যাটমস হচ্ছে এনটা থাকে, তাহলে তো করসপন্ডিং হোলের সংখ্যা হচ্ছে টেট্রাহেড্রাল হোলের সংখ্যা 2n। এবার এমন হলো যে তোমার তার অর্ধেকটা অকুপাইড হয়েছে, তাহলে অর্ধেকটা যদি অকুপাইড হয় তাহলে তার যে করসপন্ডিং স্ট্রাকচার একটা জিঙ্ক বেন স্ট্রাকচার, তার কতগুলো আমি এক্সাম্পল দিয়েছি। আচ্ছা, এবারে যদি এরকম হতো যে তোমার যে মানে টেট্রাহেড্রাল হলে সবকটাই অকুপাইড হয়ে গেছে, তাহলে দেখো তাহলে যতগুলো অ্যাটম আমি এখানে যেটা বলেছিলাম যে তোমার বেসিক্যালি যতগুলো অ্যাটম থাকবে তার ডবল হবে তোমার টেট্রাহেড্রাল হোলস। তাহলে দেখো যদি মানে যেটাকে বলা হয় কোনো একটা পার্টিকুলার স্ট্রাকচারে ল্যাটিস পয়েন্টগুলো যদি ক্যাটায়ন অকুপাই করে আর ইন্টারস্টিশিয়াল হোলগুলো যদি অ্যানায়ন অকুপাই করে, তাহলে অ্যানায়নের সংখ্যাটা ক্যাটায়নের জাস্ট ডবল হবে। এটা ভালো করে বোঝার চেষ্টা করো যে এই যে করসপন্ডিং ফ্লোরাইড স্ট্রাকচার আমি কনসিডার করছি যেখানে টেট্রাহেড্রাল হলে সবটাই অকুপাইড হচ্ছে, এবার সেইখানে যদি তোমাকে কোশ্চেন্স করে যে ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে ল্যাটিস পয়েন্টগুলো কি অকুপাই করছে আর টেট্রাহেড্রাল হোলগুলো কি অকুপাই করছে, অবশ্যই টেট্রাহেড্রাল হোলগুলো অকুপাই করছে যে অ্যানায়ন, কারণ দেখো এখানে ক্যাটায়নের যে সংখ্যা অ্যানায়নের সংখ্যা হচ্ছে তার ঠিক ডবল আছে। আচ্ছা, এবারে উল্টোটা হতে পারে যে যে দেখা গেল যে তোমার সাইজের রেসপেক্টে ক্যাটায়নের তুলনায় মানে তোমার মানে এখানে যেমন ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে ক্যালসিয়ামের সাইজটা ছোট, ফ্লোরাইডের সাইজটা বড়, হ্যাঁ সেই জন্য তুমি এই টাইপের স্ট্রাকচার দেখতে পাচ্ছ আর কি, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি এরকম সরি উল্টোটা বললাম মনে হয়, হ্যাঁ মানে কার সাইজটা বড় কার সাইজটা ছোট তোমাকে দেখে নিতে হবে। মানে বেসিক্যালি এখানে ক্যালসিয়াম 2+ ক্যাটায়নটা থাকে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ল্যাটিস পয়েন্টগুলোতে, আর অ্যানায়ন থাকে হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল হোলে, টেট্রাহেড্রাল হোলে, তখন সেটা ফ্লোরাইড স্ট্রাকচার। আচ্ছা, এবারে কিন্তু উল্টোটা হয়ে যায় যে দেখা গেল যে তোমার মানে আমি একটা এক্সাম্পল দিলে তোমার সুবিধা হবে। ধরো এই Li2O এক্ষেত্রে ক্যাটায়নের সাইজ ছোট হয়ে গেছে, অ্যানায়নটা বড় হয়ে গেছে, বা Na2O বা K2O বা Rb2O, এই ধরনের সিচুয়েশনে
তোমার অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার হয়। অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার, তাহলে ফ্লোরাইড এবং অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচারের তফাৎ দেখা দাও। তাহলে যদি ফ্লোরাইড বা অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার হয় তাহলে স্ট্রাকচারগুলো AB2 টাইপের হবে, যখন বি গুলো হচ্ছে তোমার টেট্রাহেড্রাল হোলগুলো অকুপাই করবে আর এগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ল্যাটিস পয়েন্টগুলো অকুপাই করবে, তখন সেটা ফ্লোরাইড স্ট্রাকচার। আর কিন্তু Na2 বা Li2O, Na2O বা Li2O এদের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে A2B টাইপের স্ট্রাকচার, যেখানে হচ্ছে তোমার ক্যাটায়নগুলো তারা অকুপাই করবে টেট্রাহেড্রাল হোলটা আর অ্যানায়নগুলো অকুপাই করবে কিন্তু তোমার বেসিক্যালি ল্যাটিস পয়েন্টগুলোতে। ঠিক আছে, তখন তার স্ট্রাকচারটা হচ্ছে অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার। তার একটা ফ্লোরাইড স্ট্রাকচার আর একটা অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার। তাহলে ফ্লোরাইডের ক্ষেত্রে কে কোন জায়গাটা অকুপাই করছে আর অ্যানায়ন মানে আর অ্যান্টিফ্লোরাইডের ক্ষেত্রে কি কোথায়টা অকুপাই করছে সেটা সম্বন্ধে একটা কিন্তু ধারণা থাকতে হবে। আর একটা হচ্ছে তোমার অক্টাহেড্রাল। আচ্ছা, অক্টাহেড্রালের ক্ষেত্রে তোমার এখানে যদি ল্যাটিস পয়েন্ট এনটা থাকে তাহলে তোমার অক্টাহেড্রাল হোলের সংখ্যা এনটা। হ্যাঁ, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলে সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার। সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার। আচ্ছা, এর যে এক্সাম্পল ধরো তোমার যে কোনো হ্যালাইডস অফ অ্যালকালি মেটাল, মানে হ্যালাইডস অফ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা, এছাড়া হচ্ছে সিলভারের ফ্লোরাইড, সিলভারের ব্রোমাইড, সিলভারের ক্লোরাইড আগে লেখা উচিত ছিল, সিলভারের ক্লোরাইড এগুলো, এছাড়া হচ্ছে অক্সাইড অ্যান্ড সালফাইডস অফ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এরা এরা সব হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার দিচ্ছে। ঠিক আছে, তাহলে কে কি টাইপের স্ট্রাকচার দেয় আর কি সেটা সম্বন্ধে তোমার একটা পরিষ্কার ধারণা থাকতে হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার সিসিপি স্ট্রাকচারের ক্ষেত্রে এরকম জিনিসটা তোমার দেখতে হচ্ছে। আর এখানে যেটা আমি বললাম যে ফ্লোরাইড আর অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচারের ক্ষেত্রে অক্সিডেশন তারপরে কি লিখেছে? অক্সাইড অ্যান্ড সালফাইড অক্সাইডস অ্যান্ড সালফাইডস অফ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তাহলে ফ্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে তোমার টেট্রাহেড্রাল হোলস আর occupied by anion, আর অ্যান্টিফ্লোরাইড যদি হয় সেক্ষেত্রে টেট্রাহেড্রাল হোলস আর occupied by ক্যাটায়ন। হ্যাঁ, এটা হচ্ছে মাথায় থাকবে। টেট্রাহেড্রাল হোলস গুলো কার ক্ষেত্রে অকুপাইড হচ্ছে সেই মতো করে হচ্ছে তোমার কখনো ফ্লোরাইড স্ট্রাকচার হবে কখনো অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার হবে। তাহলে দেখো, যখন কিউবিক ক্লোজ প্যাকিং হচ্ছে তখন তোমার এই টেট্রাহেড্রাল হোল এবং অক্টাহেড্রাল হোল কার কতটা পোর্শনকে অকুপাইড হলো তার উপরে নির্ভর করে তুমি তাদের স্ট্রাকচারটাকে বলতে পারলে এবং তার মতো করে কতগুলো এক্সাম্পল দেবে। আর এবারে এইটা যদি তোমার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার হয়ে যায় তাহলে কিন্তু আবার সিচুয়েশনটা অন্যরকম। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে তুমি যদি এই ভয়েডস অকুপাইড সেটা লিখলে আর তার সঙ্গে স্ট্রাকচার টাইপটাকে লিখলে, আর মানে আসলে আগের মতো কালামটা করলে কি হচ্ছে মানে হোল অকুপাইড, নেক্সট হচ্ছে ফ্র্যাকশন ফিল্ড, একটা লাইন হবে এখানে, কতখানি ফ্র্যাকশন ফিল্ড আছে, ফ্র্যাকশন ফিল্ড, তারপরটা স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচার টাইপ, আর তুমি ধরো এখানে দেবে এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা ভয়েডস অকুপাইড হচ্ছে যদি তোমার প্রথম যেটা টেট্রাহেড্রাল টাইপ যদি হয়, টেট্রাহেড্রাল, আচ্ছা প্রথমে ধরো হাফটা অকুপাইড হলো, হাফটা অকুপাইড তার যে স্ট্রাকচার টাইপ সেটা হচ্ছে বলা হয় উর্জাই স্ট্রাকচার, উর্জাই স্ট্রাকচার, বা এটা অনেক সময় জিঙ্ক সালফাইড স্ট্রাকচারও বলা হয়। তার যে এক্সাম্পল জিঙ্ক সালফাইড, জিঙ্ক অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, ম্যাঙ্গানাস সালফাইড,
সিলভার আয়োডাইড, অ্যামোনিয়াম ফ্লোরাইড ইত্যাদি আছে। আচ্ছা, এবারে 2 নম্বর হচ্ছে টেট্রাহেড্রাল, কিন্তু পুরোটা অকুপাইড হয়ে গেছে। 1 ধরো, এই ধরনের স্ট্রাকচার মানে মোটামুটি ভাবে এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট। 3 নম্বর অক্টাহেড্রাল, তার হাফ অকুপাইড, তার যে স্ট্রাকচারটাকে বলে রুটাইল স্ট্রাকচার বা TiO2 স্ট্রাকচার। তার এক্সাম্পল হচ্ছে তোমার TiO2 হয়, MnO2, SnO2, MgF2, NiF2 এক্সেট্রা। এটা আর ফাইনালি হচ্ছে তোমার অক্টাহেড্রাল, কিন্তু সবকটাই অকুপাইড। অক্টাহেড্রাল সবটাই তোমার অকুপাইড। সেখানে তুমি যেটা পাবে হচ্ছে নিকেল আর্সেনাইড স্ট্রাকচার, একে বলা হয় নিকেল আর্সেনাইড স্ট্রাকচার। এটা তোমার NiAs, Ni সালফাইড হয়, ফেরাস সালফাইড হয়, কোবাল্ট সালফাইড। ঠিক আছে, তো দেখো এই যে তোমার সিসিপি স্ট্রাকচার না FCP স্ট্রাকচার, তার উপরে নির্ভর করে কার কি ধরনের এগুলো হয় সেটা আমি জাস্ট তোমাদের একটুখানি বলে দিতে পারলাম। দেখো ঠিক আছে, তো তো এইটা কিন্তু একটুখানি মনে রেখে দেবে, হ্যাঁ, মনে না রাখা উপায় নাই কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে তোমার এতে আর কোঅর্ডিনেশন নাম্বারগুলো আমি রেডিয়াস রেশিওগুলোর ক্ষেত্রে কিন্তু অলরেডি বলেছি, আর নতুন করে বলার কিছু নেই। মানে উডাই স্ট্রাকচার মানে টেট্রাহেড্রাল যখন হবে সেটা তো কোঅর্ডিনেশন নাম্বার 4:4 তো বলেছি। অক্টাহেড্রালের ক্ষেত্রে তোমার দেখতে হবে ফুল অকুপাইড থাকছে না হাফ অকুপাইড থাকছে। তো যখন ফুল অকুপাইড থাকবে তখন কোঅর্ডিনেশন নাম্বারটা হচ্ছে তোমার 6:6, এটা হচ্ছে তোমার 6:6 কোঅর্ডিনেশন নাম্বার। আর অক্টাহেড্রাল যখন হাফ অকুপাইড থাকবে 6:3। ঠিক আছে, মানে এইখানে যে কোঅর্ডিনেশন নাম্বারটা, মানে ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার 6, অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বার 3। আর এই পার্টিকুলার কেসে হচ্ছে মানে ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বারটাও হচ্ছে 6 আর অ্যানায়নের হচ্ছে 6, 6:6। এইটা এটাকে মাথায় রাখবে। আর টেট্রাহেড্রালে তো সবসময়ই হচ্ছে তোমার 4:4 হবে, যে টাইপের স্ট্রাকচার তুমি নাও না কেন, এটা এখানেও 4 হবে। আর এখানে ফ্লোরাইড আর অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার যদি তুমি দেখো, ফ্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে যখন তুমি করবে মানে নর্মাল ফ্লোরাইড স্ট্রাকচার, তাহলে তখন তোমার হচ্ছে 8 আর 4 হয়, 8 আর 4 হয়। আর যখন অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার সেখানে 4, 8 হয়। এটা সেটাকে খেয়াল রাখে। সোডিয়াম ক্লোরাইডের এই যে পরের স্ট্রাকচারটার ক্ষেত্রে, যদি সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার করো তাহলে সেটা হচ্ছে তোমার 6:6 এর কোঅর্ডিনেশন নাম্বার। তো এই টাইপের যে কিছু কিছু ইনফরমেশন আছে সেগুলোকে একটুখানি মাথায় রেখে দেবে। ঠিক আছে, তাহলে এই একটা জায়গা, যে জায়গাটা কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন পড়েছে, সেটা কিন্তু তুমি মাথায় রাখবে। মানে মানে ওই যে ক্যালসিয়াম ফ্লোরাইডের স্ট্রাকচার আর মানে ফ্লোরাইড এবং অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচারে ক্যাটায়নের, আমি এটা ভুল করলাম, মানে মানে ক্যাটায়নটা তো আগে লিখছি, তাহলে ক্যাটায়ন তো এখানে তোমার 4 হবে, তাহলে মানে ক্যালসিয়াম এটা 4:8, এটা 8:4, মানে আমি তো ক্যাটায়নটা প্রথমে লিখছি। তাহলে এই ফ্লোরাইড স্ট্রাকচারের ক্ষেত্রে এইটা 4:8, এইটা হচ্ছে 8:4, তাই তো? নাকি আমি কি ভুল করছি? মানে ওই যে আগেরটা, মানে আমি যে একটা টেবিল দিলাম না, তোমার ক্যালসিয়াম ফ্লোরাইড স্ট্রাকচার না, ক্যাটায়ন 8, অ্যানায়ন 4, সরি ক্যাটায়ন আছে, ঠিকই তো ছিল, প্রথমটা ক্যাটায়ন। তাহলে এইটা হচ্ছে 8:4, এটা হচ্ছে 4:8। মানে এই বিষয়ে একটা পরীক্ষা কোশ্চেন পড়ে আমাদের MCQর মধ্যে দেওয়া আছে, দেখবে ওই বেরিলিয়াম কার্বাইডের একটা পার্টিকুলার প্রবলেম দেওয়া আছে। হ্যাঁ, সেইটা হচ্ছে বেরিলিয়াম কার্বাইড, সেই অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার, সেখানে ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4 হবে, অ্যানায়নের 8 হবে আর কি, সেটা সম্বন্ধে একটা তোমার ধারণা। ঠিক আছে, এই কতগুলো জিনিস এটা একটু জানার দরকার আছে, সময় হয়ে গেল। মানে আমাদের কিন্তু আরো বেশ কিছু জিনিস বাকি রয়ে গেছে। মানে আমি যে জিনিসগুলো কভার করব বলছিলাম, ধরো আমি এখন পর্যন্ত কতটুকু করেছি,
ধরো এইখানে আমি এক্সট্রা যে জিনিসগুলো করেছি মোটামুটিভাবে একটা কভার করার চেষ্টা করেছি আর কি। এই যে হিট ক্যাপাসিটি অফ সলিড পুরোটাকে বলেছি, ডিফেক্টস ইন সলিড এই পুরোটাকে আলোচনা করেছি, আর এখানে ক্লোজ প্যাকিং ইন মেটালস অ্যান্ড মেটাল কম্পাউন্ড এইটা নিয়ে বেসিক্যালি আলোচনাটা চলছে। আচ্ছা, সেমিকন্ডাক্টর ইনসুলেটর এই যে জায়গাটা, সেমিকন্ডাক্টর ইনসুলেটর এই যে জায়গাটা, সেটা হচ্ছে তোমার ওই মেটালিক বন্ডিং এর ক্ষেত্রে ব্যান্ড থিওরি সেই কনটেক্সটে পড়বে, সেটা নিশ্চয়ই তোমরা আগে পড়েছো। আর ল্যাটিস এনার্জি তো সেটা আমরা অনেক সময়ই মানে পড়েছি, মানে থিওরিটিক্যালি হচ্ছে বন্ড ল্যান্ডে ইকুয়েশন আর এক্সপেরিমেন্টাল হচ্ছে বন্ড হেবার সাইকেল আর কি। সেটা যখন তোমার থার্মোকেমিস্ট্রি পড়ছিলাম সেইখানে হচ্ছে ওই বন্ড হেবার সাইকেল রিলেটেড যে এক্সপেরিমেন্টালি কিভাবে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে হয় তার ডেফিনেশন কি সেগুলো আলোচনা করা হয়েছে। আর থিওরিটিক্যালি বন্ড ল্যান্ডে ইকুয়েশন সেই কনটেক্সটে হচ্ছে বেশ কিছুটা আলোচনা করার জায়গা আছে আর কি। ঠিক আছে, সেটা আমি তোমাকে তোমার মতো করে একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমি না হয় বাকি যে পার্টটা আছে সেই পার্টটা কভার করে নেব, সেটা এক্সট্রা ক্লাস দিয়ে। হ্যাঁ, সেটা আমি সলিড স্টেটটাকে আর টানতে চাইছি না, বাকিগুলো তোমরা নিজেরা একটু কভার করে নাও। হ্যাঁ, এই যে মানে যে কোনো একটা বই বা ইন্টারনেট থেকে সিজিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার, ডায়মন্ডের স্ট্রাকচার আর গ্রাফাইটের স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো দেখে নেবে। এটা বোঝানোর কিছু নেই, আমার সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড যেগুলো বোঝার জায়গা ছিল আমি বলে দিয়েছি। সিজিয়াম ক্লোরাইড তার কিউবিক স্ট্রাকচার সেটা তুমি একটুখানি দেখবে, ডায়মন্ড স্ট্রাকচার কেমন করে আঁকতে হয়, গ্রাফাইট স্ট্রাকচার কেমন করে আঁকতে হয় তুমি দেখবে। তাহলে মেজর যে জায়গাটা বাকি রইলো সেটা হচ্ছে তিনটে জিনিস, মানে সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, কন্ডাক্টর, সেটা তোমার একইভাবে দেখতে হবে, মানে এটা নতুন কিছু না। এটা হচ্ছে মানে আমি ব্যান্ড থিওরি একটুখানি বলে দেবো একদিন, সেখানে সেমিকন্ডাক্টর ইনসুলেটর তুমি বুঝে যেতে পারবে। ল্যাটিস এনার্জিটা অলরেডি তুমি বেশ কিছুটা জানো, বন্ড ল্যান্ড ইকুয়েশন যখন বলবো তখন না আর একবার তোমাদেরকে ডেকে নিয়ে মানে অন্য একটা ক্লাসের সাথে আমি ডেকে নিয়ে পার্টটাকে বলে দেবো। আর আইসোমরফিজম সেখানে বোঝার কিছু নেই, সেটা তুমি তো সেই ছোটবেলা থেকে ক্লাস 11-12 থেকে পড়ছো। হ্যাঁ, সেটা একটুখানি তুমি দেখে নিলে আর কি, যে তোমার কার্বন সে বেসিক্যালি ডায়মন্ড ফর্মে থাকছে, গ্রাফাইট ফর্মে থাকছে, বা সালফার হচ্ছে রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার ফর্মে থাকছে, যে আইসোমরফিজম এবং সেই ল অফ মিৎসাল্ডিকের সূত্র, আইসোমরফিজমের যে লটাগুলো আছে সেইগুলো একটুখানি যাকে মানে আমি এই তিনটে জিনিস আমি একটুখানি মানে আজকে একটা ছেলে এখানে ক্লাস করবে, না হলে আজকে আমার সময় ছিল করে দিতে পারতাম। হ্যাঁ, মানে আমি যেটা বলছি কি আমি নেক্সট ক্লাসে যে কটা জিনিস বাকি আছে আমি অবশ্যই কভার করে দেব। একটা হচ্ছে তোমার এই মেটালিক বন্ডিং, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস আছে। মেটালিক বন্ডিং, সেখান থেকে ব্যান্ড থিওরি, যেটা ব্যান্ড থিওরি বলতে গিয়ে সেখান থেকে তোমার সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, মানে কন্ডাক্টরটা এখানে বলা নেই কিন্তু কন্ডাক্টরটা আপনি পড়বো আর কি, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এটা একটুখানি আলোচনা করব এটা। আর তোমার ল্যাটিস এনার্জি নিয়ে যে কথাবার্তাগুলো বলছো, ল্যাটিস এনার্জি, হ্যাঁ এইটা তো অবশ্যই পড়তে হবে। সেখান থেকে বন্ড ল্যান্ডে ইকুয়েশন, বন্ড হেবার সাইকেল, তারপরে লাগবে। হ্যাঁ পড়ে রাখবে সব, মানে এমনি বন্ড ল্যান্ডে ইকুয়েশনটাই মেন, তারপর মায়ের ইকুয়েশন বা ক্যাপোটিনস্কি মডিফিকেশন, হ্যাঁ এইগুলো কিন্তু একটুখানি দেখে রাখবে। বন্ড এক্সপোনেন্ট, মেডলাইন কনস্ট্যান্ট, এগুলো সব রেডি করা ছিল, আজকে পড়িয়ে দিলে মিটে যেত। ইনঅর্গানিকের সিলেবাসে, হ্যাঁ ইনঅর্গানিকের সিলেবাসে আছে, কিন্তু জ্যামে তো এই পার্টটা আছে, তো মানে এবার আমার দায় আর কি, এটা করে দিতে হবে। তোমরা পড়ে ফেলেছো, না করলে তোমার পরীক্ষাটা যদি কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি ওই ইনঅর্গানিক ওদের পড়াচ্ছি, মানে আমাদের থার্ড সেমিস্টারের ছেলেদের ইনঅর্গানিক পড়াচ্ছি। সেই ইনঅর্গানিক যখন পড়াবো তখন এই জিনিসটা 2-4 দিনের মধ্যে আমরা আলোচনা করব, সেখানে তোমাদেরকে ডেকে নিয়ে আমি ক্লাসগুলোকে করিয়ে দেবো আর কি। এইটা আর আইসোমরফিজম, যেটা আইসোমরফিজম, এই তিনটে মেন জিনিস আমাদের বাকি আছে। তাহলে মেটালিক বন্ডিং, ল্যাটিস এনার্জি এবং সেই রিলেটেড যে জিনিসপত্রগুলো, আর আইসোমরফিজম আর কি, এই তিনটে জিনিস কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেবো। কিন্তু তার জন্য তোমরা প্রিপারেশনটাকে বন্ধ রেখো না, পুরো সলিডটা পুরো রেডি করে নাও। আর তার সাথে এই যে এমসিকিউ ডিসকাশনসগুলো কিন্তু হলো না, আজকে করার কথা ছিল। এমসিকিউ যেগুলো ডাউটস আছে সেইগুলো কিন্তু ডিসকাস করে দেওয়ার দরকার আছে। আমি চেষ্টা করছি মানে অ্যাজ আর্লি এজ পসিবল একটা ক্লাস তোমাদের দিয়ে এটাকে করে নিতে। হ্যাঁ, এটাকে এমসিকিউ ডিসকাশন আছে, কারণ 200টা এমসিকিউ, হ্যাঁ 200টা এমসিকিউর মধ্যে অনেক এমসিকিউই আছে যেগুলো একটুখানি তোমাদের জন্য কঠিন, হ্যাঁ সেগুলো তোমার ডাউট থাকতে পারে, এবং ওখানে 2-1টা টাইপোগ্রাফিক্যাল এরার আছে, হ্যাঁ মানে কিছু টাইপোগ্রাফিক্যাল এরার আছে, সেই টাইপোগ্রাফিক্যাল এরারগুলো আমি কারেক্ট করে রেখেছি, সেগুলো তোমাদের একটুখানি বলে দেওয়ার দরকার আছে, আর সেগুলো আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, এটা তো যাক, আজকে তো আর সময় হলো না, আজকে এখানে আমি রাখছি। হ্যাঁ, নেক্সট দিন এখান থেকে শুরু করা যাবে, মানে
9টা থেকে তোমার এখান থেকে ক্লাস করবে, হ্যাঁ আমাকে এখানে রাখতে হবে। ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো ভালো হ্যাঁ, করে স্যার। পড়বে, অনেকটা কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছে, এটা ভালো করে একটু পড়ে নেবে। হ্যাঁ স্যার। স্যার সলিড স্টেটের এক্সামটা